আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা আমাদের যে পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো তারই আলোকে আজকে আমাদের ফিজিক্স বিবর্ধন কোর্স ক্লাস 18তম ক্লাসটি এবং আমাদের হচ্ছে যে পদার্থের গাঠনিক ধর্মের 5ম ক্লাসটি আজকে অনুষ্ঠিত হবে। তো আশা করি বিগত ক্লাসগুলো তোমরা সবাই করছো, বেশ ভালোভাবেই করছো এবং হোমওয়ার্ক ও অন্যান্য জিনিসগুলো ঠিকভাবে করছো আশা করি। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আমাকে কমেন্ট করে জানাতে পারো বা হচ্ছে গ্রুপের ভিতর তোমার সমস্যাটা পোস্ট করে জানাতে পারো, আমি ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি বিগত ক্লাসগুলোতে কোনো সমস্যা থেকে থাকে, বেসিকে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই জানাবো। ভাই কিন্তু চেষ্টা করছি যে প্রত্যেকটা ক্লাসে বেসিকগুলো ঠিকভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং সেই অনুযায়ী কিছু ম্যাথ করায় দেওয়ার জন্য, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের লাস্ট ক্লাসগুলোতে আমরা কি করছিলাম, যে আমরা হচ্ছে শুরুতে একটু ওয়ার্ম আপ করতাম, তাই না? 2-1টা অঙ্ক করে ওয়ার্ম আপ করতাম। আশা করি সবাই ক্যালকুলেটর নিয়ে বসে গেছো, হাতের কাছে ক্যালকুলেটর খাতা অবশ্যই রাখবা। যেহেতু রেকর্ডেড ক্লাস, আমার সাথে তো এখন ডিরেক্টলি কোনো কমিউনিকেশন হচ্ছে না, তারপর হাতের কাছে ক্যালকুলেটর রাখো, নিজের কাছে সৎ থাকো, তাহলেই হবে। তো আমাদের হচ্ছে ওয়ার্ম আপের প্রথম ম্যাথটা হচ্ছে যে পানির উপরিতল হতে 0.05 মিটার লম্বা একটি আনুভূমিক তারকে টেনে তুলতে তারের ওজন সহ সর্বাধিক 7.28 ইন্টু 10⁻³ নিউটন বলের প্রয়োজন হয়। তো এখানে বলছে যে যেই পৃষ্ঠটান টি সেটা কত, ঠিক আছে? আমাকে কি বলছে, যে একটা পানি আছে, মনে করো এখানে একটা বালতি ভর্তি পানি আছে, এর উপরিতলে এখানে একটা লোহার দণ্ড আছে, হ্যাঁ? তো এই লোহার দণ্ড কত মিটার লম্বা? 0.05 মিটার লম্বা একটা লোহার দণ্ড আছে। তো বা হচ্ছে লোহার দণ্ড না, আনুভূমিক তার আছে, হ্যাঁ, একটা তার আছে এটা। তো এই তারটা হচ্ছে 0.05 মিটার লম্বা। তো এখন বলছে এটাকে ওজন সহ উঠায় নিতে, মানে পুরোপুরি তাকে উঠায় নিতে যেই বলের প্রয়োজন সেটা বলে দিছে। তার মানে যেই বলের প্রয়োজন সেটা কত? F = 7.28 ইন্টু 10⁻³ নিউটন, ঠিক আছে? তো আমাকে বলছে যে এখানে পৃষ্ঠটান কত। তো আমরা কিন্তু জানি যে পৃষ্ঠটান T = কি? F/L। তো এফ এর মান তো আমাকে দেওয়াই আছে, আমার ঝামেলাটা কোথায়? এল এ ঝামেলা, তাই না? তো যেহেতু একটা তার পানির মধ্যে যখন থাকে, এই যে একটা তার, যখন একে আমি যদি জুম করি, এ কিন্তু অনেকটা এরকম চারকোনা টাইপ, ঠিক আছে, বা হচ্ছে গোলাকার টাইপ কিছু একটা হবে, ঠিক আছে? তো ও যখন এরকম হবে, বা তারের কিন্তু তোমার ব্যাসার্ধ খুবই কম হয়, ঠিক আছে? তার ব্যাসার্ধ খুবই কম হয় বা পুরুত্ব হচ্ছে খুবই কম হয়। তো আমরা তার ব্যাসার্ধটাকে ইগনোর করতে পারি, কিন্তু তাহলে আমরা যদি খেয়াল করি, আমরা দেখবো যে এই যে তারের এই জায়গাটা, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এল, আবার এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে তারের কতটুকু দৈর্ঘ্য পানিকে স্পর্শ করছে, তরলকে স্পর্শ করছে, কিন্তু এল আর এল 2L পরিমাণ, ঠিক আছে? তাহলে আমাদের এই এল এর দৈর্ঘ্য কত হবে? 2 × 0.05, ঠিক আছে? তাহলে এটা যদি হয়, আমাকে এফ এর ভ্যালু দেওয়া আছে, খুবই সহজে তোমরা পৃষ্ঠটান টি এর মান বের করে ফেলতে পারো। তো আশা করি ইতিমধ্যে সবাই করে ফেলছো অঙ্কটা, ভাইয়া মুছে দিচ্ছি, ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমার আসলে আরও বেশ কিছু থিওরি পড়ানোর কথা ছিল, আমি মনে মনে ভাবছিলাম, পড়াইতে পারি নাই সময়ের অভাবে। তো আজকে সেই থিওরিগুলো আস্তে আস্তে আমি করে দেওয়ার চেষ্টা করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? আচ্ছা, তো থিওরিটা হচ্ছে এরকম, পৃষ্ঠের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের পরিবর্তনের ফলে কৃত কাজ কত? লাস্ট ক্লাসে আমরা পৃষ্ঠ শক্তি থেকে একটা সূত্র পেয়েছিলাম, E = কি ছিল? E = W/Δ, ঠিক আছে? তার মানে একক ক্ষেত্রফল পরিবর্তন করতে কৃত কাজটাকেই আমরা কি বলতাম? পৃষ্ঠ শক্তি। এবং এই পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠটান যে সমান, এটাও আমরা কিন্তু লাস্ট ক্লাসে প্রুফ করছিলাম, ঠিক আছে? তার মানে আমাকে বলছে কি এখন, যে পৃষ্ঠতল, ঠিক আছে, বা পৃষ্ঠতলের পরিবর্তনে কৃত কাজ কত? তার মানে পৃষ্ঠতল মানে কি? ডেলে। এই ডেলের পরিবর্তনে কৃত কাজ কি? ডব্লিউ পরিমাণ, তাই না? ঘটনা কিন্তু এটাই। তাহলে আমার এখান থেকে আমার সূত্রটা কি আসবে? W = ΔA × T, ঠিক আছে? এটাই হচ্ছে আমার পৃষ্ঠতল পরিবর্তনে কৃত কাজ, ঠিক আছে? অথবা হচ্ছে যে W = কি? E × ΔA, ঠিক আছে? তো দুইটার যে কোনোটা বললেই আমার পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি দুইটাই কি? সমান। সুতরাং যেটা খুশি বলুক, আমরা কি একইভাবে অঙ্কটা করতে পারবো। তো আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি যে তোমাদেরকে সবসময় পৃষ্ঠটানটাই দেওয়া থাকে ম্যাক্সিমাম সময়, হ্যাঁ? তো আমরা এটা দিয়েই করবো, সমস্যা নেই কোনো, যেহেতু একই, যেটা দিয়েই করি সমস্যা নেই, তো এটা দিয়ে করবো যেহেতু বইয়ের মধ্যে আছে। তো এখন ঘটনা হচ্ছে,
ভাইয়া পরিবর্তনটা কেমন হইতে পারে? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিবর্তন কিন্তু দুই রকম হইতে পারে। একটা হইতে পারে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে গেছে, যে আমি আমার সব কিছু প্রয়োগ করার পরে বা আমার পৃষ্ঠটান বাড়ানোর পরে কোনো একটাভাবে দেখা গেছে আমি ক্ষেত্রফল বৃদ্ধি করছি, কোনো একটাভাবে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে। আবার এরকম হতে পারে যে ক্ষেত্রফল কমে গেছে, মানে হচ্ছে সংকুচিত হয়েছে, ঠিক আছে। তো ক্ষেত্রফল যখন বেড়ে যাবে তখন কি হয়? ক্ষেত্রফল কি এমনি এমনি বেড়ে যায়? বাহির থেকে কিছু না দিলে তো এমনি এমনি ক্ষেত্রফল বাড়বে না, তাই না? ক্ষেত্রফল তো বাড়ানোটা তার ধর্ম না, সে তার অবস্থা ধরে রাখতে চাবে সবসময়, সকল বস্তুই চায় নিজ অবস্থাটা ধরে রাখতে। তো বাহির থেকে অবশ্যই আমি শক্তি দিতে হবে, তার মানে আমি যদি শক্তি দেই সে শক্তিটা কি করবে? গ্রহণ করবে, এবং সে হচ্ছে কি প্রসারিত হবে। তো শক্তি যখন গ্রহণ করবে তার মানে কি? তার মধ্যে টেম্পারেচার বৃদ্ধি পাবে, ঠিক আছে, বা তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবার যখন হচ্ছে যে তাকে আমি সংকুচিত করতেছি, বাইরে থেকে কোনো ইয়ে দিচ্ছি না, তখন কি হবে? সেই অভ্যন্তরীণ শক্তিটা হারাবে। অভ্যন্তরীণ শক্তি হারায় সে কি হবে? ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ হবে, ঠিক আছে, বা ছোট হয়ে যাবে, ঠিক আছে, ছোট ছোট ক্ষেত্রফলে ভাগ হবে, এরকম হইতেই পারে, ঠিক আছে। তো এটা যদি হয় তখন কি হবে? তখন ঘটনাটা এরকম হইতে পারে যে আমার ভিতরে টেম্পারেচারটা কি হবে? হ্রাস পাবে। তাহলে আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করতে হলে কি করতে হবে? বাহির থেকে শক্তি সরবরাহ করব, তাপমাত্রা বাড়বে, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি কমাতে হয় তাহলে ভিতর থেকে আমি কি করব? শক্তি বের করে নিব, ফলে আমার তাপমাত্রা কমবে। তার মানে ডেলে যখন বাড়বে, ঠিক আছে, ডেলে যখন বাড়বে তখন হচ্ছে কি? টেম্পারেচার বাড়বে, ঠিক আছে। কারণ কি? শক্তি গ্রহণ করবে, বাহ্যিক শক্তি গ্রহণ করবে। ডেলে যখন কমবে তখন কি হবে? টেম্পারেচার কমবে। কারণ কি? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, বা অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে সে কি করবে? ক্ষেত্রফল কমায় নেবে, ঠিক আছে। তো অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে দুইটা ঘটনা। তো এইগুলো আমাদের কিভাবে অঙ্কে আসে, ঠিক আছে, সেটা একটু আমি বলি। অঙ্কে আসে কি? সাধারণত বলে যে বড় একটা ফোঁটাকে ভেঙে ছোট ছোট কণায় ভাগ করতে, ছোট ছোট কণায় ভাগ করতে, ঠিক আছে। তো একটা বড় পানির ফোঁটা আছে, সেটাকে যদি আমি ভেঙে ছোট ছোট কণায় ভাগ করি তাহলে দেখা যায় যে সেটার কি হয়? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে যায়। তার মানে এটা কোন ঘটনা? এটা হচ্ছে এই ঘটনা, ক্ষেত্রফল বৃদ্ধির ঘটনা, ঠিক আছে। বড় কণাকে ভেঙে ছোট ছোট কণায় ভাগ করা, বড় কণা থেকে ছোট ছোট কণা প্রাপ্তই যখন ঘটবে তখন হচ্ছে যে এই ঘটনা ঘটবে, ক্ষেত্রফল বৃদ্ধি ঘটবে। আর যখন ছোট ছোট কণা মিলে যখন একটা বড় কণা তৈরি করবে, ঠিক আছে, তখন হয় কি? ক্ষেত্রফল হ্রাস পাবে, ঠিক আছে। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ছোট কণাগুলো সব যদি একত্রিত করি তাদের যে আয়তন হবে, বড় কণার যে আয়তন হবে সেটা কিন্তু সমান হবে। এইখানেও ছোট ছোট কণার আয়তন সব একত্রিত করলে বড় কণার আয়তনের সমান হবে, আবার বড় কণার আয়তন ইকুয়াল টু ছোট ছোট কণাগুলোর আয়তনের সমান হবে, ঠিক আছে। তার মানে দুই ক্ষেত্রে কি হবে? আয়তন সেম থাকবে, কিন্তু কে চেঞ্জ হচ্ছে? ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তো এটা যদি বুঝেন, মনে করেন আপনার অর্ধেক অঙ্ক শেষ বা অর্ধেক থিওরি শেষ, এখানে আমি যে থিওরিটা পড়াবো, ঠিক আছে। তো প্রথম যেটা ধরি যে আমার বড় কণা, ঠিক আছে, বড় কণা ভেঙে আমার ছোট ছোট কণা হচ্ছে, ঠিক আছে, ছোট ছোট কণা হচ্ছে, হ্যাঁ, ছোট ছোট কণা। তার মানে এখানে কি হচ্ছে? ক্ষেত্রফল বৃদ্ধি করতেছে। তো ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্রে কি হবে? আচ্ছা, প্রথমত আমি কিন্তু দুইটা ঘটনা বলছি, এক আয়তন সেম থাকবে। তো বড় কণার যদি হচ্ছে ব্যাসার্ধ আর হয় তাহলে বড় কণার আয়তন কত? 4/3 পাই আর কিউব। কারণ কি? পানির কণাগুলো গোলাকার আকৃতি ধারণ করে, ঠিক আছে, ইকুয়াল টু, এখন মনে করলাম n সংখ্যক ছোট ছোট কণায় বিভক্ত হয়েছে, তার মানে n ইন্টু 4/3 পাই, ছোট কণা যেহেতু তাদের ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে, 4/3 পাই আর কিউব। তার মানে কণার কি আয়তন হচ্ছে সেম, দুইটা ক্ষেত্রেই কি আয়তন সেম। তো আচ্ছা, যাক, এটাও গেল। তো এখান থেকে আমি সম্পর্কটা কিভাবে করতে পারি? এটা কি লিখলাম আবার এখান দিয়ে? এই যে 4/3 পাই কাটা 4/3 পাই কাটা, তার মানে আর কিউব ইকুয়াল টু n আর কিউব। মনে আছে আপনাদেরকে? মনে হয় আরও একটা ক্লাস আগে ভাইয়া একটা শর্টকাট শিখাই দিয়েছিলাম যে আপনাকে যদি ছোটটা দেওয়া থাকে আপনি বড়টা বের করতে পারবেন। এই যে সূত্রটা এখান থেকে আসছে, তাহলে আর ইকুয়াল টু কত? কিউব রুট n আর। এই যে এখান থেকে আপনাদের সূত্রটা আসছে। আপনারা কেউ চেষ্টা করছেন কি না আমি ভালোভাবে বলতে পারি না, তবে চেষ্টা করা উচিত ছিল, ঠিক আছে। তো এখান থেকে আপনি চাইলে কি এটা দেওয়া থাকলে এটা বের করতে পারবেন, এটা দেওয়া থাকলে এটা বের করতে পারবেন। অঙ্কের খাতিরে অনেক কিছু বের করতে হইতে পারে, ঠিক আছে। তো এটা গেল। আচ্ছা, তো এখন আমাকে কি সাধারণত কি বের করতে বলবে এই অঙ্কের ক্ষেত্রে? এই অঙ্কের ক্ষেত্রে আমাকে সাধারণত বের করতে বলবে যে কৃত কাজ কত, কৃত কাজ কত, বা অঙ্কটা কি হতে পারে যে কৃত কাজ কত, মানে প্রশ্নটা এরকম যে
একটা বড় কণা ভেঙে 100টা কণায় বিভক্ত হয়েছে, 100টা ছোট ছোট কণায় বিভক্ত হয়েছে। তো আপনাকে ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং লাস্টে আপনাকে বলবে এর ফলে কৃত কাজ কত, বা হচ্ছে এই যে যখন এরকম বড় কণা ভেঙে ছোট কণায় হচ্ছে তখন কি গৃহীত তাপ হচ্ছে না, বা তাপ গ্রহণ করতেছে, তার মানে হচ্ছে গৃহীত তাপ কত, আপনাকে তাপের গ্রহণ কত এটা জানতে চাইতে পারে, ঠিক আছে। আবার অনেক সময় হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স জানতে পেতে, 1 নম্বর কৃত কাজ কত, তাপের পরিবর্তন কত, মানে তাপ গ্রহণ করছে না বর্জন করছে তাপের পরিবর্তনটা জানতে চাইতে পারে। তারপরে হচ্ছে যে এখানে টেম্পারেচারের পরিবর্তন কত হয়েছে, ডেলটি এর চেঞ্জ কত হয়েছে, কারণ কি আমরা কি জানি ক্ষেত্রফল বাড়লে কি হয় তাপ গ্রহণ করে, ফলস্বরূপ কি হয় তাপমাত্রা বাড়ে, তো তাপমাত্রার পরিবর্তন কত এটাও প্রশ্ন করতে পারে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলোই আসে সাধারণত, নর্মালি হচ্ছে এটা আসে না। তো এটা আমি একটু দেখাই দেবো যদি কখনো এসে পড়ে সেজন্য দেখাই দেবো, ঠিক আছে। তো এইটুকু তো আমরা আসছি, আমাকে যদি ব্যাসার্ধ একটা দেওয়া থাকে আমি আরেকটা বের করে ফেলবো, হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে আমার কাজ কি, আমি দেখতেছি যে আমার প্রথম হচ্ছে কাজ বের করতে হবে, ঠিক আছে। তো কাজ বের করতে হবে কি, আচ্ছা আরেকটা কথা বলে দিই, 1 আর 2 নম্বর প্রশ্ন কিন্তু সেম, যে কৃত কাজ আর গৃহীত বা বর্জিত তাপ শক্তির পরিবর্তন কিন্তু পরস্পর সমান। তার মানে আপনি 1 যদি বের করেন 1 = 2, ঠিক আছে, মানে আপনার তাপ শক্তির গ্রহণ বা বর্জন যে পরিমাণ হবে সেই পরিমাণে কি হচ্ছে কাজ হচ্ছে, ঠিক আছে। তার মানে 1 আর 2 সেম। তাহলে হচ্ছে আমাকে যদি কাজ বের করতে বলে তাহলে আমার কাজ কি, W = T × del A, আমি সূত্র থেকে লিখলাম, হ্যাঁ। তো টি এর ভ্যালু সাধারণত আপনাকে দেওয়া থাকে, তো আপনার মেইন যে টাস্ক সেটা হচ্ছে কি del A, বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কি পরিমাণ পরিবর্তন ঘটতেছে। আপনাদের কি মনে আছে কিনা আমি জানি না, যে লাস্ট ক্লাসে আমি কি দেখাইছিলাম, লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম যে পৃষ্ঠটানের ক্ষেত্রে যতটুকু দৈর্ঘ্য এল পানির সাথে বা তরলের পৃষ্ঠের সাথে যুক্ত সেই এলটা কিন্তু আমাদেরকে নিতে হইতো, এটার ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে, যে যতটুকু ক্ষেত্রফল পৃষ্ঠতলের সাথে যুক্ত ওইটা পুরাটা নিতে হবে, ঠিক আছে। এটা 2 দিয়ে গুণ হইতে পারে, 4 দিয়ে গুণ হইতে পারে, যেটা প্রয়োজন সেটাই হবে, ঠিক আছে। তো এখন দেখেন ডেলে, তো এখন আমি কি বলছি যে একটা বড় কণা ভেঙে আমরা হচ্ছে মনে করেন n সংখ্যক বললাম, যদি 10টা বলে 10টা নেবেন, 1 লক্ষ বলে 1 লক্ষ নেবেন, n সংখ্যক ছোট কণায় ভাগ হয়েছে। তো বড় কণার ব্যাসার্ধ মনে করেন আর ছোট কণার ব্যাসার্ধ মনে করেন ছোট আর, ঠিক আছে। তাহলে এখন এদের ক্ষেত্রফলটা কত হবে, ঠিক আছে, মানে ক্ষেত্রফলের চেঞ্জিংটা বা হচ্ছে ক্ষেত্রফল ডেল এর পরিবর্তনটা কত হবে। এই যে এটা বড় কণা থেকে ছোট কণায় ভাগ করলে কি হয়, বড় হয়ে যায় না ক্ষেত্রফলটা বা প্রসারিত হয় না, তো এদের পরিবর্তনটা কত হবে। পরিবর্তনটা কি হবে দেখেন, ছোট কণাও তো গোলাকার, তো ছোট কণার ক্ষেত্রফল কি হবে 4πr² হবে না, ঠিক আছে। আবার বড় কণার ক্ষেত্রফল কি, বড় কণার ক্ষেত্রফল হচ্ছে 4π বড় r², ঠিক আছে। তাহলে এখন কি হবে ঘটনাটা, আপনার হচ্ছে এখানে যদি ক্ষেত্রফলের পরিবর্তন বের করতে বলে, ডেল এটা কত, এখানে ডেল এটা হচ্ছে যে আপনার n যেহেতু n সংখ্যক কণা n × 4πr² মাইনাস এই যে আদিটা 4πr², ঠিক আছে। দেখেন এই জিনিসটা খুবই সহজ, আপনার 4π যদি কমন নেন তাহলে nr² মাইনাস r², ঠিক আছে। এইখান থেকে এটা পেলেন, ডেল এটা এইভাবে বের করে ফেলবেন। ডেলে যদি এখান থেকে বের করেন তাহলে দেখা যাবে যে আপনি হচ্ছেন যে এখানে ডেলের মান বসাবেন, টি এর মান বসাবেন, গৃহীত বা বর্জিত তাপ, ঠিক আছে, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ পেয়ে যাবেন, বা হচ্ছে আপনাকে কৃত কাজ বলে সেটার মান পেয়ে যাবেন, ঠিক আছে, একই কথা, ঠিক আছে। তাহলে হচ্ছে আশা করি যে আপনারা যখন প্রসারিত হবে তখন কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন, হ্যাঁ। তো অনুরূপভাবে যদি সংকুচিত হয়, ঠিক আছে, সংকুচিত হইলে কি হবে, সংকুচিত হইলেও কিন্তু ঘটনা সেমই, হ্যাঁ। তখন কি হবে, n সংখ্যক ছোট ছোট কণা, n সংখ্যক ছোট ছোট কণা এই যে আয়তন, তারা ভেঙে কি হবে একটা বড় কণায় রূপান্তরিত হবে, ঠিক আছে, বড় কণার আয়তন হবে এটা। তো এখান থেকে আপনি হচ্ছেন যে এই যে r এর ভ্যালু বের করে নেবেন, ঠিক আছে, r এর ভ্যালু বের করে নেবেন এবং তারপরে হচ্ছে আপনি ক্ষেত্রফলের পরিবর্তন বের করতে হবে। ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে, n সংখ্যক ছোট ছোট কণা মানে কত 4/3 πr³, ঠিক আছে। এটা থেকে সরি πr³ না, আপনার হচ্ছে যে যেহেতু ক্ষেত্রফলের পরিবর্তন তার মানে হচ্ছে 4πr², আর এটা কি হবে 4πr³, ঠিক আছে। তো অনুরূপভাবে আপনি যদি n × 4π যদি কমন নেন তাহলে হয়তো বা r² মাইনাস r² এরকম কিছু একটা আসবে, ঠিক আছে, আপনারা ক্যালকুলেট করে দেখবেন, হ্যাঁ। তো দুইটার ক্ষেত্রেই কি আসে, সেমই আসে, হ্যাঁ। তো এখন মনে করেন ক্ষেত্রফলের পরিবর্তন বের করতে পারলেন, তো এখান থেকে আপনারা কি করে ফেলতে পারবেন, অঙ্কটা করে ফেলতে পারবেন। এখন ঘটনাটা কোথায় ঘটে, গ্যাঞ্জামটা কোথায় হয় আমি বলি, এইটুকু কিন্তু সহজ, এইটুকু দিয়ে কিন্তু অঙ্ক করতে পারবেন, সব অঙ্ক শেষ কিন্তু, হ্যাঁ। তো এখন সমস্যাটা কোথায় হবে, সমস্যাটা তখনই হবে যখন হচ্ছে মনে করেন যে আপনি
কাজের মান বের করে ফেলছেন, এই প্রসিডিউরে কাজের মান বের করে ফেলছেন। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে বলছে যে টেম্পারেচারের পরিবর্তন কতটুকু হয়েছে, ঠিক আছে। তো আমি কি জানি কাজের মান ইকুয়াল টু গৃহীত বা বর্জিত তাপের সমান, ঠিক আছে। তো আমার এখন কি করতে হবে, টেম্পারেচারের পরিবর্তন বের করতে হবে। এখন সাধারণত এটা বলে দেয় পানির ক্ষেত্রে, ঠিক আছে। তো টেম্পারেচারের পরিবর্তন কত হয়েছে সেটা যদি আমার বের করতে হয়, আমরা কিন্তু একটা সূত্র জানি, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, ঠিক আছে। ডেল থিটাটা কি, ডেল থিটাটি হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন, বা ডেল থিটা আর ডেল থিটাটা সেম জিনিস মানে শো করে, ঠিক আছে। তো এখন দেখেন আপনি কিন্তু অলরেডি ডব্লিউটা কীভাবে বের করেন সেটা কিন্তু জেনে গেছেন, টি ইন্টু ডেল এ, ডেল এটা বের করবেন আর টি এর সাথে গুণ দিবেন, তাহলে হচ্ছে আপনাকে কাজ বা গৃহীত বা বর্জিত তাপের সমান পেয়ে গেছেন। তার মানে এটার ভ্যালু আপনি জানেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনাকে হয়তো বা একটা নির্দিষ্ট পরিমাণ পানির ভর দেওয়া থাকবে, ঠিক আছে, হয়তো বা এটা দেওয়া থাকবে। যদি নাও দেওয়া থাকে দেখেন আপনি কি জিনিসটা বের করতে পারবেন, হ্যাঁ। তারপরে পানির যে আপেক্ষিক তাপ সেটা কি 4200, এটা কিন্তু আমাদের মুখস্থ, ঠিক আছে। তাহলে আমার কি জানা বাকি, শুধু এমটা জানা বাকি। এখন দেখেন শুরুতেই ভাই কিন্তু দেখাই দিছি যে শুরুতে হয়তো বা আপনাকে একটা বড় পানির কণা দেওয়া থাকবে, অথবা কি দেওয়া থাকবে, একটা মানে অনেকগুলো ছোট পানির কণার মানে কয়টা, 100টা মনে করেন বলবে যে 100টা 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ছোট পানির কণা আছে, হয় এরকম বলবে, অথবা বলবে যে একটা বড় পানির কণা আছে যার ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার, এরকম কিছু একটা হয়তো বা বলে দেবে, হ্যাঁ। তার মানে কি আপনি একটা বড় পানির কণা জানেন, হ্যাঁ। তো বড় পানির কণার মধ্যে যেই ভর থাকবে সেই ভরটাই তো ছোট ছোট অন্যগুলোর ভিতর যাবে, অথবা ছোটগুলোর যেই ভর থাকবে সেটাই তো একত্রিত বড় পানির কণা হবে। তার মানে টোটাল ভর কিন্তু সেম। তাহলে আপনাকে যদি বড় পানির কণা দেওয়া থাকে তাহলে আপনি কি জানেন, বড় পানির কণার কি আপনি আয়তন জানেন না। আপনি এখান থেকে কি 4/3 পাই আর কিউব এটার আয়তন বের করে ফেলতে পারবেন না, তো সরি এটা আয়তন, হ্যাঁ। তো আপনি যদি পানির আয়তন জানেন, তা আমরা কি জানি রো ইকুয়াল টু কি এম বাই ভি, তার মানে এম ইকুয়াল টু কি রো ইন্টু ভি। তো আপনি আয়তন জানেন, পানির ঘনত্ব কত 1000 কেজি পার মিটার কিউব, এটা কিন্তু আমাদের সবার মুখে মুখে, ঠিক আছে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এটা যদি হয় তাহলে আমি ভরের মানটা ইজিলি বের করতে পারতেছি। অথবা আপনাকে যদি ছোট কণার আয়তন দেওয়া থাকে তাহলে সেটার ক্ষেত্রে আপনার আয়তন কত হবে, সেটার ক্ষেত্রে আপনার আয়তন হবে কি 4/3 পাই আর কিউব ইন্টু এন, মানে কত সংখ্যক আছে, তো সেটা দিয়ে আপনি ভলিউম বের করবেন। তারপরে অনুরূপভাবে আপনি এখান থেকে কি এম এর ভ্যালুটা বের করবেন। তো এম এর ভ্যালু কীভাবে বের করবেন আশা করি জেনে গেছেন, তা আপনি কিউর ভ্যালু বের করা শিখিয়ে দিছি। তো এখন দেখেন তাহলে আপনার ডেল থিটাটা কি, ডেল থিটাটা হচ্ছে কিউ বাই এম এস, ঠিক আছে। তো এস এর ভ্যালু ফিক্স তরলের ক্ষেত্রে, বা আপনাকে যদি অন্য কোনো কিছু দিয়ে থাকে সেটার এস এর ভ্যালু বা আপেক্ষিক তাপটা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি তাপমাত্রার পরিবর্তন কতটুকু হয়েছে সেটা বের করে ফেলতে পারছেন না। এখন আপনাকে যদি আদি টেম্পারেচার দেওয়া থাকে, মনে করেন বললো যে আদি টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রা, ঠিক আছে, সেটা যদি বলে দেয় আপনাকে, যদি এখন আপনি টেম্পারেচার পরিবর্তন বের করছেন মনে করেন 10, ঠিক আছে, এখন আপনি জানেন কি তাপমাত্রা বাড়বে, তাহলে 10 যদি টেম্পারেচার পরিবর্তন হয় তার মানে পরবর্তী টেম্পারেচারটা কত, 25 + 10 কত 35 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝে গেছেন। এই অঙ্কটা হচ্ছে যে এইভাবে দিতে পারে, হ্যাঁ, সাধারণত দেয় না কিন্তু তারপরও মানে যে 3টা সেক্টর বললাম যে কোনোভাবে দিতে পারে। আচ্ছা, তো আমাদের ঘটনা কিন্তু মোটামুটি শেষের দিকে। আরেকটু বলবো কোন ক্ষেত্রে, আচ্ছা একটা অঙ্ক করি আগে তারপর বলতেছি। দেখেন কি বলছে, এই যে গতকালকে এই অঙ্কটা বাকি ছিল, 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 64 ফোঁটা পানি একত্র করে বড় ফোঁটা বানানোর জন্য নির্গত শক্তি, ঠিক আছে। তো এখন দেখেন কি বলছে, 64 ফোঁটা পানি আছে, 64গুলো ফোঁটা, মনে করেন এখানে 64টা ফোঁটা আছে, 64টা মিলে একটা বড় ফোঁটা বানাবো, তাই না। তো 64টা থেকে বড় একটা ফোঁটা যদি বানাই তার মানে কি বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বানাবো, তার মানে কি ভিতর থেকে কি হবে, তাপটা বের হয়ে যাবে, ভিতর থেকে তাপটা বের করে নিয়ে আসলে কি হবে, বস্তুটা কি টেম্পারেচার লস করবে, তার মানে কি তার তাপমাত্রা কমে যাবে, ঠিক আছে। তো আমরা কিন্তু এটা বুঝে গেছি, তার মানে প্রশ্নে যখন বলছে যে নির্গত শক্তি আমরা কিন্তু বুঝে গেছি, অলরেডি বের করে নিয়ে আসতেছি, ঠিক আছে। তাহলে এখন বলছে কি 64 ফোঁটা পানি একত্রিত করতে, 64টার ব্যাসার্ধ দেওয়া আছে, আর ইকুয়াল টু কত 1 সেন্টিমিটার, হ্যাঁ। তো 1 সেন্টিমিটার এটা 100 দিয়ে ভাগ দেবেন, 100 দিয়ে মিটার বানাবেন, ঠিক আছে। তাইলে দেখেন সবগুলোকে একত্রিত করে একটা বানাবে না। তো এখন দেখেন আপনাকে কি দেওয়া আছে 64, মানে আয়তন কিন্তু সমান হবে, 64টার আয়তন যদি যোগ করি তাহলে হচ্ছে ওই বড়টার আয়তনের সমান হবে 64 ইন্টু 4/3 পাই আর কিউব, আর এর ভ্যালু আপনি জানেন। তো আপনি বড় আর এর ভ্যালুটা এখন বের করবেন, 4/3 পাই আর কিউব ইকুয়াল টু এটা, তাহলে এটা কাটাকাটি, দেখেন আপনি 64-র ভ্যালু জানেন, আর এর ভ্যালু জানেন, এই বড় আর এর ভ্যালু তো আপনি এখান থেকে এমনি বের করে ফেলছেন, ঠিক আছে। তো বড় আর এর ভ্যালু বের করে ফেললাম, মনে করেন যে এটা 5, ভাইয়া আপনারা এটা ক্যালকুলেশন করবেন, হ্যাঁ, আমি জাস্ট বলতেছি অঙ্কটা কীভাবে হবে। তো ক্যালকুলেশন করলেন, এখন আপনার নির্গত শক্তি, ভাইয়া কি বলছি নির্গত শক্তি আর কৃতকাজ কি সমান, তার মানে নির্গত শক্তি ডব্লিউ ইকুয়াল টু কি টি ইন্টু ডেল এ, এটা আমরা শিখছি, ঠিক আছে। তো টি এর ভ্যালুটা আপনাকে কি দেওয়া আছে কিনা, হ্যাঁ, টি এর ভ্যালু দেখেন 72 × 10⁻³ নিউটন পার মিটার ইনভার্স 1, এটা দেওয়া আছে। তো টি এর ভ্যালু আমি জানি, আমার ডেল এর ভ্যালুটা জানতে হবে। তো ডেল এর ভ্যালুটা কি, ডেল এর ভ্যালুটা কি হবে, দেখেন আপনার কি
ক্ষেত্রফলের পরিবর্তন, তাই না? তাহলে 64টার যেই ক্ষেত্রফল সেটার থেকে যদি আমি বড়টার ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? তাহলে হচ্ছে পরিবর্তন বের হয়ে যাবে। তাহলে 64টার ক্ষেত্রফল কত? 64 ইন্টু 4 পাই আর স্কোয়ার মাইনাস হচ্ছে আপনার হচ্ছে বড়টার ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। তো এটা করলেই তো হচ্ছে আপনি আর এর ভ্যালু এখান থেকে বের করে ফেলছেন। আর এর ভ্যালু জানেন, 4 পাই জানেন, 64 জানেন, কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, এভাবে আপনি ডিরেক্ট করে ফেলতে পারবেন। তো এখান থেকে কি আপনার কৃত কাজের পরিমাণও বের হয়ে গেল, বা হচ্ছে কি পরিমাণ শক্তি নির্গত হলো সেই শক্তির মানটাও বের হয়ে গেল, ঠিক আছে? তো আশা করি বুঝে ফেলছেন যে অঙ্কটা কিভাবে করতে হবে। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছিল 8-9 সালের পরীক্ষায়, ঠিক আছে? তো আশা করি এই অঙ্কটা আপনারা সবাই বুঝে গেছেন। এই অঙ্কটা হচ্ছে সুন্দর করে বুঝে বুঝে করে ফেলবেন, হ্যাঁ? আচ্ছা, ওই যে উপরে দেখেন আর একটা কি জানি লিখছি যে 2 মিলিমিটার ব্যাসের একটা পানির গোলককে 10 লক্ষ ছোট ছোট বিন্দুতে স্প্রে করা হলে ব্যয়িত শক্তি কত? তার মানে একটা বড় ব্যাসার্ধ বিশিষ্ট একটা জিনিস আছে বা একটা গোলক আছে, পানির গোলক, ঠিক আছে? পানির গোলক কিন্তু নিরেট হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু বুদবুদ না, বুদবুদ নিরেট না, বুদবুদের ভিতরে বাতাস থাকে, কিন্তু পানির গোলক কি হয়? নিরেট থাকে। তো পানির গোলক থেকে আমি করলাম কি 10 লক্ষ ছোট ছোট বিন্দুতে স্প্রে করলাম। তার মানে এরকম একটা দুইটা করে মোট কয়টা আছে? 10 লক্ষ ছোট ছোট বিন্দুতে বানাইছি। তো আমি যখন বড় থেকে ছোটতে বানাই তখন বাইরে থেকে শক্তি দিতে হয়। তো এই জন্য আমাকে কি বলছে? ব্যয়িত শক্তি কত? আর আমাকে টি এর ভ্যালু দেওয়া আছে। টি এর ভ্যালু কত? 72 × 10⁻³ নিউটন পার মিটার ইনভার্স 1। আশা করি এখন সবাই পেরে যাবেন যে কিভাবে করতে হবে। ব্যয়িত শক্তি কিউ ইকুয়াল টু আমার কৃত কাজের সমান ইকুয়াল টু কত? টি ইন্টু ডেল এ। তার মানে আমার টি এর ভ্যালু তো দেওয়াই আছে, আমাকে ডেল এ বা ক্ষেত্রফলের পরিবর্তনটা কত সেটা বের করতে হবে। তো আপনার ক্ষেত্রফলের পরিবর্তন কত? এই বড়টা থেকে ছোটতে পরিণত হয়েছে, ঠিক আছে? ছোটতে পরিণত হওয়া মানে কি? ক্ষেত্রফল বেড়ে গেছে। আর এটা মানে কি? ক্ষেত্রফল কম। তার মানে কি আপনার ক্ষেত্রফলের চেঞ্জটা কত? ছোট কতটুকু? 10 লক্ষ। তো 10 লক্ষকে মেবি 10⁶ বলে, আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন, হ্যাঁ? তাহলে ছোটটার ক্ষেত্রফল মানে 10 লক্ষর ক্ষেত্রফল, একটার ক্ষেত্রফল কত হবে? একটা ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে একটার ক্ষেত্রফল। তাহলে 10 লক্ষর ক্ষেত্রফল এত মাইনাস আপনার হচ্ছে বড়টার ক্ষেত্রফল কত? 4 পাই বড় আর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন আমি দেখি আমি কি জানি না। আমি এই আর এর ভ্যালু জানি, বড় আর এর ভ্যালু, এটাকে মিটার নিয়ে নেবেন। তারপরে ছোট আর এর ভ্যালু আমি জানি না। এখন এটার জন্য ভাই কিন্তু একটা কথা বলছি যে বড়টা যে আয়তন হবে 10 লক্ষ, ছোটগুলো একসাথে করলে ওই একই আয়তন হবে। তাহলে আপনার কি দাঁড়াবে? বড়টার আয়তন কত? 4/3 পাই আর কিউব। এই আর এর ভ্যালু আপনি জানেন 10⁶ ইন্টু 4/3, ছোট সবগুলোর আয়তনের যোগফল করলাম, হ্যাঁ? তো এখান থেকে দেখেন কাটাকাটি করেন, এই দেখেন আর এর ভ্যালু আপনি জানেন, এইটা তো জানেনই, তাহলে এটার ভ্যালু বের হয়ে যাবে। তো এটা এখানে বসায় দিবেন, আপনার কাজ শেষ, অঙ্ক হয়ে গেছে। তো আশা করি অঙ্ক বুঝে গেছেন, অঙ্ক করে ফেলবেন সুন্দর করে, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু আসে, সব জায়গায় আসে। আচ্ছা, তো এটাও চলে গেল। তো আমরা মোটামুটি কৃত কাজগুলো কিভাবে বের করব সেটা আমরা শিখে ফেললাম, কেমন? আচ্ছা, এখন দেখেন ভাই আরেকটা গল্প করি এখন, হ্যাঁ? এটা মুছে দিই, এটাও মুছে দেই। আচ্ছা, আরেকটা যেটা গল্প করব সেটা হচ্ছে ফাঁপা গোলক। একটু আগে ভাইয়া বললাম যে এতক্ষণ যেই গল্পগুলো করছি সেগুলো হচ্ছে পানির কণা তো নিরেট গোলক, ঠিক আছে? মানে তার ভেতরে পানি থাকে সব জায়গায়, ঠিক আছে? এখন যখন ফাঁপা গোলক বা সাবানের বুদবুদ বলবো, ঠিক আছে, সেক্ষেত্রে ঘটনাটা কি হবে? কৃত কাজটা কেমন হবে, ঠিক আছে? বা ক্ষেত্রফলের পরিবর্তনটা কেমন হবে? তো একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন ফাঁপা গোলক, ঠিক আছে, যখন নিরেট গোলক, প্রথমে সেটা বলে নিই আরেকবার, যখন নিরেট গোলক তখন তার ক্ষেত্রফলের চেঞ্জটা কোথায় হচ্ছে? জাস্ট দেখেন বাহিরের ক্ষেত্রফলটা পরিবর্তন হচ্ছে, তাই না? তার কিন্তু আর কিছু চেঞ্জ হচ্ছে না নিরেট গোলক যখন। কিন্তু যখন ফাঁপা গোলক তখন কি হচ্ছে? তার বাইরের ক্ষেত্রফল তো পরিবর্তন হয়ই। মনে করেন সংকুচিত করলাম, বাইরের ক্ষেত্রফলটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তো বাইরের ক্ষেত্রফলও কমতেছে, কিন্তু ভিতরেও তার একটা ক্ষেত্রফল আছে। মানে এই পৃষ্ঠের সাথে, যেই পৃষ্ঠের সাথে তরল আছে, সেই তরলটা আছে, যে তরলের ভিতরের পৃষ্ঠটাও তো সংকুচিত হচ্ছে, তাই না? হচ্ছে কিন্তু। তো ভিতরের পৃষ্ঠটাও যদি সংকুচিত হয়, তার মানে ভিতরের ক্ষেত্রফলটাও পরিবর্তন হচ্ছে। তার মানে ওর যদি প্রসারণ ঘটে, বাইরের ক্ষেত্রফলের প্রসারণ ঘটে, ভিতরের ক্ষেত্রফলের প্রসারণ ঘটে, আর ওর যখন সংকোচন ঘটে, বাইরেরও সংকোচন ঘটে, ভিতরেরও সংকোচন ঘটে। তার মানে আমাকে দুইটাই কাউন্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু আমার যখন নিরেট ছিল তখন শুধু বাইরের ক্ষেত্রফল কাউন্ট করলে হচ্ছে, ভিতরের ক্ষেত্রফল আর আলাদাভাবে কিছু করা লাগবে না, ঠিক আছে? বা তখন ভিতরের ক্ষেত্রফলে কাউন্ট আসে না, হ্যাঁ? তো এখন দেখেন, ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি যে গোলক, ফাঁপা গোলক বা হচ্ছে পানির বুদবুদ,
ঠিক আছে, বা সাবানের বুদবুদ বা সাবানের ফেনা যাই বলুক না কেন, সেটার ক্ষেত্রে কি হচ্ছে আপনার হচ্ছে যে এই যে ভিতরের ক্ষেত্রফলটার ক্ষেত্রে কি হবে, ভিতরের ক্ষেত্রফলটার ক্ষেত্রে আমার চেঞ্জ হবে, এটা আমরা জানি। তো এখন আপনি বলতে পারেন ভাইয়া তাহলে ভিতরের ব্যাসার্ধ দেওয়া থাকবে একটা, এই যে পুরুত্বটা বাদ দিয়ে আরেকটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ দেওয়া থাকবে, তাইলে আমি ইজিলি বের করতে পারবো। না ভাই, আসলে এটা দেওয়া থাকে না, আমরা হচ্ছে পুরুত্বটা ইগনোর করি। তো দেখা যায় যে আমাদের বাহিরের ক্ষেত্রফল যদি 4πr² হয়, আমরা ভিতরের ক্ষেত্রফলটাকেও 4πr² ধরে নিই, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা পুরুত্বটাকে ইগনোর করি, ঠিক আছে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে ঘটনাটা কি হয়, এটার ক্ষেত্রে সম্পাদিত কাজ বা হচ্ছে গৃহীত বা বর্জিত শক্তি, সেটার ক্ষেত্রে সূত্র কিন্তু একই, ই ইন্টু কি হোয়াট ডেলে, অথবা হচ্ছে কি টি ইন্টু ডেলে। তো আপনাকে টি দেওয়া থাকবে, এতক্ষণ পর্যন্ত সবগুলো আমাকে টি দেওয়া ছিল, হ্যাঁ। তো এখন দেখেন, তো এটার ক্ষেত্রে আপনার কি হবে, ওই একই রকম, যে বড় কণা ভেঙে ছোট কণা হবে, ছোট কণা ভেঙে বড় কণা হবে, শুরুতে আয়তন সেম হবে, আপনি আর এর ভ্যালু বের করে নেবেন দুটা থেকে। তো এখন মনে করেন ক্ষেত্রফলের পরিবর্তনটা ভাই একটু দেখায় দিই। ক্ষেত্রফলের পরিবর্তনের ক্ষেত্রে ঘটনা কি হচ্ছে, মনে করেন একটা বড় পানির বুদবুদ ভেঙে ছোট ছোট অনেকগুলা বুদবুদ হইলো, ঠিক আছে, ছোট ছোট বুদবুদ হইলো। তো বড় বুদবুদটা কত ছিল, 4πr², ঠিক আছে, আর ছোট বুদবুদটা কত ছিল, 4πr², ঠিক আছে। এরকম মনে করেন n সংখ্যক ছোট বুদবুদ, ঠিক আছে। ঘটনা কিন্তু এখানেই ঘটতেছে, ঘটনা এখানেই ঘটবে। এখন দেখেন এইটার যেই ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কি, আমার দুইটা ক্ষেত্রফল আছে আমি বললাম না, তার মানে কি এই দুইটা ক্ষেত্রফলের পরিবর্তন করবে, তার মানে এখানে টোটাল ক্ষেত্রফল কতটুকু হবে, টোটাল ক্ষেত্রফল কিন্তু এই বাহিরেরটা যোগ এটার ভিতরেরটা। আর যেহেতু আমি ভিতরের পুরুত্বটা ইগনোর করতেছি, তার মানে কি দুইটা বাহিরের আর ভিতরের ক্ষেত্রফলটা আমি সমান সমান ধরবো, তার মানে কি 2 × 4πr² হবে তার আগের ক্ষেত্রফল। আর পরবর্তী ক্ষেত্রফল কি হবে, অনুরূপ, যে বাহিরের ক্ষেত্রফল আর ভিতরের ক্ষেত্রফল সমান সমানই ধরে নিচ্ছি, তার মানে 2 × n × 4πr² হবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন ক্ষেত্রফলের পরিবর্তন কত, বড়টা ভেঙে যখন ছোট ছোট হচ্ছে, ছোটগুলা হইলেই কিন্তু ক্ষেত্রফল আমার বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে আমার ক্ষেত্রফলের পরিবর্তন কত, 2n × 4πr² মাইনাস 2 × 4πr², ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত, 2 4π কমন নিই, 2 × 4π কমন নিলাম, তাহলে কত, nr² মাইনাস r², এই তো ঘটনা আসতেছে, তাই না। 2 × 4π nr² মাইনাস r², ঠিক আছে। ছোট কণার ক্ষেত্রফল কি ধরলাম আমরা, r ধরলাম, ভাই একটু চেক দেই। আর বড় কণার ক্ষেত্রফল হচ্ছে এইটা, তাহলে হচ্ছে আমি ছোটটা থেকে বড়টা বিয়োগ করলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি অবস্থা, আপনারা এইভাবে অঙ্কটা করতে পারবেন। মানে আগেরটার ক্ষেত্রে আগেরটার থেকে তফাৎটা দেখছেন তো, আগেরটায় কত ছিল, আগেরটায় ছিল হচ্ছে আপনার যে ক্ষেত্রফলের পরিবর্তন 4π × nr² মাইনাস r², এখন কিন্তু সামনে একটা কি 2 গুণ হয়েছে, কোথা থেকে গুণ হয়েছে আশা করি বুঝে গেছেন সবাই, হ্যাঁ। তাহলে এখন আমরা যদি এটা বুঝে যাই, তাহলে আমরা এখন একটা অঙ্ক করে ফেলবো, ঠিক আছে। অঙ্কটা কেমন, ওই যে দেখেন ওখানে, এটা দেখেন, বায়ুতে সৃষ্ট একটি সাবান বুদবুদের ব্যাসার্ধ দেওয়া আছে এত, এত থেকে এততে পরিণত করতে ব্যয়িত শক্তি, ঠিক আছে। সাবানের বুদবুদটা আগে ছিল মনে করেন 10⁻² মিটার, হ্যাঁ। এখন ওর হচ্ছে যে আপনার ওকে বাড়ায় করলাম কি 4 × 10⁻² মিটারে পরিণত করলাম, ঠিক আছে। মানে ব্যাসার্ধ বাড়ছে, r1 ছিল একটা, এখন r2 হচ্ছে আরেকটা, ঠিক আছে। r2 হচ্ছে আরেকটাতে পরিণত হয়েছে। এখন বলছে যে ব্যয়িত শক্তি কত, যেখানে t = 0.05 নিউটন পার মিটার। দেখি তো আপনারা সবাই অঙ্কটা শুরু করেন, আপনারা পারেন কিনা ভাই একটু দেখি, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে অঙ্কটা সাধারণত হয় কি, আমি বলি আপনাদেরকে, এটার ক্ষেত্রে অঙ্কটা সাধারণত n সংখ্যক বিন্দুতে পরিণত করে, এরকম সাধারণত দেয় না, এরকম দিয়ে দেয়, ডাইরেক্ট দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখেন তো, আপনার আদি ক্ষেত্রফল কত ছিল, আদিতে কিন্তু বাহিরের একটা ক্ষেত্রফল, ভিতরের একটা ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আদি ক্ষেত্রফল আপনার কত, 2 × 4πr², ঠিক আছে। পরবর্তীতে ক্ষেত্রফল কত, পরবর্তীতে ক্ষেত্রফল কিন্তু আদি ক্ষেত্রফল এবং ভিতরের ক্ষেত্রফল দুইটাই কিন্তু বাড়তেছে, তাই না। তার মানে কত, 2 × 4πr², এরকমই তো ঘটনা। তাহলে হচ্ছে এখন ক্ষেত্রফলের পরিবর্তন কত, ∇A = 2 × 4πr² মাইনাস 2 × 4πr², ঠিক আছে। তাহলে হচ্ছে 2 × 4π যদি কমন নেই, তাহলে কি থাকবে, r² মাইনাস r1², এটা আপনার কি 2 × 4πr² মাইনাস r1², ঠিক আছে। তো এটা কি আপনার ক্ষেত্রফলের পরিবর্তন না,
আপনার কি কোনো সূত্র মনে রাখা লাগতেছে না, আপনি জাস্ট বুঝে বুঝে করে ফেলবেন। তো এখন দেখেন, তাহলে আপনার ক্ষেত্রফলের পরিবর্তনটা চলে আসলো। এইখান থেকে আপনি কি R2 এর ভ্যালু জানেন, R1 এর ভ্যালু জানেন, সবই জানেন, 4π জানেন, 2 × 4π জানেন, ডেল এ জানেন। তারপরে হচ্ছে যে কি আমার হচ্ছে যে কি বলছে যে ব্যয়িত শক্তি কত, ব্যয়িত শক্তি W = কত আপনার ডেল এ ইন্টু টি, আপনাকে টি এর ভ্যালুও দেওয়া আছে। তো আপনি কি ব্যয়িত শক্তি ডেল এর মানও বের করছেন এখান থেকে, তো ব্যয়িত শক্তি কি বের হয়ে গেছে না, বের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি সবাই জিনিসটা পারবেন। তো কেউ যদি কিছু না বুঝে থাকেন ভাইয়াকে জানাতে পারেন, হ্যাঁ। তো এটা হচ্ছে আরেকটা ঘটনা গেল, হ্যাঁ। তো এটা গেল, তো এটাকে আমি মুছিয়ে দিই। আশা করি সবাই বুঝে গেছেন যে ঘটনাটা কি ঘটছে এখানে, হ্যাঁ। তো এখন দেখেন, সাবান পানি দ্বারা বুদবুদ ফুলাতে কৃত কাজ, ঠিক আছে। সাবান পানি দ্বারা বুদবুদ ফুলাতে কৃত কাজ, সূত্র কিন্তু ওই একই, W = কি ডেল এ ইন্টু টি, টি এর ভ্যালু দেওয়া আছে, ডেল এটা বের করে, এটা একটা টার্গেট। তো এখন তাহলে সাবান পানি দ্বারা বুদবুদ ফুলাতে কৃত কাজ কিছুই তো বলে নেই। দেখি তো ভাই একটু কোশ্চেনটা চেক করে। আচ্ছা, একটা ব্যাসার্ধ দেওয়ার থাকার কথা, 5 × 10⁻² মিটার ব্যাসার্ধের, ঠিক আছে। সাবান পানি দ্বারা 5 × 10⁻² মিটার ব্যাসার্ধের একটা বুদবুদ, ঠিক আছে, মানে কোনো ডেটা দেয়নি, ব্যাসার্ধের একটা বুদবুদ আছে, সেটা ফুলাতে কৃত কাজ কত হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আদিতে বুদবুদটা ছিল না, পরবর্তীতে বুদবুদটা ফুলে আমি কত ব্যাসার্ধ আনছি, এত ব্যাসার্ধ আনছি, ঠিক আছে। তার ফলে কৃত কাজ কত সেটা জানতে চাইছে, কেমন। তো এখন আপনার ডেল এটা বের করতে হবে, তাই না। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আদিতে মনে করেন ছিল 0 থেকে আমি ডাইরেক্ট এইটুকু বানাইছি, তাই না, 0 থেকে আমি ডাইরেক্ট এইটুকু বানাইছি। তাহলে আমার সূত্রটা কি আসবে, সূত্রটা কিন্তু খুবই সহজ, যে আদিতে যদি আমার ব্যাসার্ধ না থাকে, জিনিসই নেই, তার মানে হচ্ছে আদির জন্য ক্ষেত্রফলটা হচ্ছে 0, আদিতে নাই। তারপরে তাকে ফুলাইলাম, ফুলানোর পরে তার ক্ষেত্রফল হইলো, ফুলানোর পর তার ক্ষেত্রফলে চেঞ্জ হবে কত, 2 × 5 × 10⁻², ঠিক আছে। কেন ভাই, এই যে বুদবুদ যখন ফুলাইছি তখন হচ্ছে যে কি এই যে বাইরের ব্যাসার্ধ আর ভিতরের ব্যাসার্ধ সমান ধরে নিছি, ফলে ক্ষেত্রফলটা কি কতটুকু বাড়ছে সেটা এইভাবে আমি বের করতে পারতেছি। তার মানে হচ্ছে এটা গেল, হ্যাঁ। তাহলে আপনার ডেল এর ভ্যালুটা হচ্ছে এটা, টি এর ভ্যালু জানেন ওইখান থেকে, তাহলে আপনার অঙ্ক শেষ, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার, হ্যাঁ। তো এটা গেল, আসেন এবার আমরা একটু নতুন কিছু শিখি, ঠিক আছে। আশা করি এই অঙ্কগুলো আপনাদের কাছে খুব সহজ লাগছে। তো আমার কাছেও মনে হয় যে সহজ লাগার মতোই জিনিস। তো হচ্ছে দেখি তাহলে আমরা এখন নতুন কিছু শিখি, হ্যাঁ। আচ্ছা, নতুন কিছু কি শিখবো ভাইয়া, দেখাচ্ছি। মনে করেন একটা বুদবুদ আছে এবার, ঠিক আছে, বুদবুদ। তা এখন দেখেন বুদবুদের ঘটনাটা কি, বুদবুদটা যখন পৃথিবীতে আছে, মনে করেন এই যে আমার রুমের ভিতর মনে করেন একটা বুদবুদ ফুলাইলাম আমি কোনো একটা ভাবে, হ্যাঁ। তো বুদবুদের ভিতরে একটা চাপ আছে, বাহিরে একটা চাপ আছে, দুইটা চাপ কি সমান হবে নাকি অসমান হবে, কোন চাপটা বেশি হবে, আপনারা একটু চিন্তা করেন, নিজেরা একটু চিন্তা করেন, প্রয়োজনে আমার ভিডিওটা একটু পজ করে চিন্তা করেন, ঠিক আছে, দেখি কি চিন্তা করতে পারেন। তো আমার যেটা মতামত সেটা হচ্ছে যে, মানে আমার না, মানে ক্যালকুলেশন করলে এটাই পাবেন যে বুদবুদের ভিতরে কি হচ্ছে, বুদবুদের ভিতরের দিকে সে কি একটা পৃষ্ঠটান অনুভব করতেছে না। কারণ কি, আমরা কি জানি প্রত্যেকটা বস্তুই কি চায়, সংকুচিত হইতে চায়। সংকুচিত হইতে চায় কেন, ভিতরের দিকে তার কি কাজ করে, পৃষ্ঠটান কাজ করে। তার মানে অবশ্যই ভিতরের দিকে তার একটা এক্সট্রা ফোর্স প্রেশার আছে, ঠিক আছে। তার মানে বাহিরের প্রেশার যদি P0 হয় বা রুম প্রেশার যেটা, সেটা যদি P0 হয়, ধরেন 1 atm হইলো, তাহলে ভিতরের প্রেশারটা কি হবে, P1 হবে। আর P1টা অবশ্যই বেশি হবে, কারণ কি এখানে পৃষ্ঠটান কাজ করতেছে, ঠিক আছে, পৃষ্ঠটানটা যোগ হয়ে যাবে, যার ফলে হচ্ছে যে P1 হবে, হ্যাঁ। তো এখন আপনাকে যদি বলে যে একটা বুদবুদের বাইরে আছে হচ্ছে P0 আর বুদবুদের ভিতরে আছে P1, এখানে যে চাপের পার্থক্য, সেই চাপের পার্থক্যটা নির্ণয় করো। তো চাপের পার্থক্য কি, del P = P1 - P0, ঠিক আছে। তো এখন এটা তো বুঝছি, এখন ক্যালকুলেশন করে তো বাইর করতে হবে। তো ক্যালকুলেশন করে আমরা কিভাবে বের করব, আচ্ছা ঠিক আছে। তো এখন প্রথম কথা, চাপের পরিবর্তন কেন হচ্ছে, চাপের পরিবর্তন হচ্ছে পৃষ্ঠটানের জন্য, ঠিক আছে। তো পৃষ্ঠটানটা কি, পৃষ্ঠটান T = F/L। আচ্ছা, ভেরি গুড ভাই, অনেক পারেন, ঠিক আছে। তো আচ্ছা, এখন আমার কি করা লাগবে দেখি, আমার হচ্ছে এই যে পৃষ্ঠটানের জন্য, এই পৃষ্ঠটানের জন্য আমার টোটাল বল কতটুকু, বা হচ্ছে এখানে আমার টোটাল বল কতটুকু কার্যকর হচ্ছে, এখানে কিন্তু টোটাল বল কার্যকর হচ্ছে T × L, ঠিক আছে। সেটা কারণ পৃষ্ঠটানের জন্য যে বলটা, টোটাল যে বলটা, সেটা কিন্তু Fটা, হ্যাঁ।
তো এখন দেখেন আমি এখানে টোটাল বলটা জানি, পৃষ্ঠটান জনিত বল যেটা সেটা আমি কিন্তু এখানে জানি। তো এই পৃষ্ঠটান জনিত বলের কারণেই আমার কি হচ্ছে, প্রেশারের চেঞ্জ হচ্ছে। তার মানে পৃষ্ঠটান জনিত বলের জন্য আমি যদি প্রেশারটা বের করি, সেটা কি আমার প্রেশারের ডিফারেন্সটা নির্দেশ করবে। আরেকবার বলি, দেখেন আপনার এখানে এক্সট্রা যে প্রেশারটা আছে সেটাই তো এই প্রেশারের পরিবর্তন, তাই না? তো এই এক্সট্রা প্রেশারটা কোথা থেকে আসছে, এই পৃষ্ঠটান জনিত বলের কারণে আসছে। তো পৃষ্ঠটান জনিত বলের কারণে যদি আমি একটা প্রেশার বের করতে পারি, সেক্ষেত্রে আমি কি পেয়ে যাব, সেক্ষেত্রে আমি পেয়ে যাব হচ্ছে যে আমার প্রেশারের পরিবর্তনটা কতটুকু হয়েছে সেটা, বা ডেল পিটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমার ডেল পি ইকুয়াল টু কি, আমাদের নর্মাল সূত্র কি, পি ইকুয়াল টু কি এফ বাই এ। ঠিক আছে, এফ বাই এ। তো আপনি এ এর ভ্যালুটা এখান থেকে ইজিলি বের করতে পারবেন আমার যেটা মনে হয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা কি করব, আমরা এই গোলকটার মধ্যে মনে করেন একটা বৃত্তাকার অংশ কেটে নিলাম। ঠিক আছে, একটা কি কেটে নিলাম, বৃত্তাকার অংশ কেটে নিলাম, প্রেশার বের করব, এটা আমার টার্গেট। তো বৃত্তাকার অংশ কেটে নিলে এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এই বৃত্তাকার অংশের উপর কত বল প্রযুক্ত আছে, এই এফ বলটাই তো প্রযুক্ত আছে, তাই না? তো এই এফ বলের ভ্যালুটা কত হবে এখানে দেখেন তো, এই এফ বলের ভ্যালুটা কত হবে দেখেন, পুরা একটা যখন গোলক, যখন পুরা একটা গোলকের মাঝখান দিয়ে আমি কাটলাম, তাইলে এর কতটুকু অংশ এটাকে স্পর্শ করছে, তরল অংশটাকে স্পর্শ করছে কিন্তু এই যে দেখেন গোলকটাকে যখন মাঝখান দিয়ে কাটবো এরকম কিন্তু একটা বৃত্তাকার অংশ সৃষ্টি হবে। একটা চিন্তা করেন, একটা গোলক এটাকে মাঝখান দিয়ে কেটে দিচ্ছেন, তাহলে কিন্তু একটা বৃত্তাকার অংশ সৃষ্টি হবে। আর সেই বৃত্তাকার অংশটা কি তরলকে স্পর্শ করে আসছে না, তার মানে তরলকে স্পর্শ করে আসছে কতটুকু, টোটাল 2πr বা তার পরিধি সমান অংশ। ঠিক আছে, তো পরিধি সমান অংশ হচ্ছে সে স্পর্শ করে আছে। হ্যাঁ, তো এখন দেখেন, এখন যদি তার পৃষ্ঠটান হয় টি, ঠিক আছে, তার পৃষ্ঠটান যদি হয় টি, তাহলে এখানে টোটাল যে পরিমাণ বল আছে সেটা কি হবে, 2πrt। ঠিক আছে, আবার একটা জিনিস খেয়াল করেন যে আপনার এটা তো 2πrt, এটা আমি মেনে নিলাম। হ্যাঁ, 2πrt। ঠিক আছে, কারণ কি একক, আচ্ছা টি এর জায়গায় পাই লিখছি, টি কেন লিখলাম এখানে, কারণ হচ্ছে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মানটাই হচ্ছে কি আমার টি বা পৃষ্ঠটান। তাহলে আমার টোটাল দৈর্ঘ্য কতটুকু, 2πr। তাহলে 2πr অংশের সাথে ক্রিয়াশীল টোটাল যে বলটা সেটা কতটুকু, 2πr ইন্টু টি। ঠিক আছে, এখানে ভুল করার কিছু নাই। আচ্ছা, তারপর একটা জিনিস, সেটা যেহেতু বায়ু বুদবুদ, তার মানে কি এটার একটা ভিতরের পৃষ্ঠ থাকবে, একটা বাইরের পৃষ্ঠ থাকবে। বায়ু বুদবুদের কিন্তু দুইটা পৃষ্ঠ থাকে, দুইটা পৃষ্ঠই কি আপনার পৃষ্ঠটানের জন্য কাজ করতেছে। তার মানে কি আপনার দুইটা পৃষ্ঠই এখানে কি গুণ করে নিয়ে নিতে হবে। তাহলে এখন দেখেন, তাহলে আপনার যে টোটাল বলটা আমি এই জায়গায় কতটুকু পাইলাম, এইটুকু ক্ষেত্রফলের জন্য আমি টোটাল বলটা পাইলাম এইটুকু। ঠিক আছে, টোটাল বলটা কত পাইছি, 2πr ইন্টু টি ইন্টু 2। ঠিক আছে, তাহলে এখন যদি আমি কাটাকাটি করি, পাই কাটলাম আর একটা আর কাটা দিলাম। হ্যাঁ, তাহলে আমার কত, 40 ডিভাইডেড বাই কত, আর টি এর জায়গায় খালি পাই লিখতেছি, 40 ডিভাইডেড বাই কত, আর আসতেছে না। ঠিক আছে, 40 ডিভাইডেড বাই কে আসতেছে, আর আসতেছে। এইটা কি কতটুকু প্রেশারের পরিবর্তন হয়েছে সেটা না, তা আমি জানি বাইরের প্রেশারটা হচ্ছে পি নট, ভিতরের প্রেশারটা হচ্ছে P1। তার মানে P1 মাইনাস P2, P1 মাইনাস P0 ইকুয়াল টু কত, 40 ডিভাইডেড বাই R। তার মানে কি এটা প্রেশারের পরিবর্তন না, তো ভিতরের প্রেশারটা যেহেতু বেশি আছে, তার মানে ভিতরের প্রেশারটা কতটুকু বেশি আছে, এইটুকু পরিমাণ বেশি আছে। আশা করি সবাই বুঝতে পারছেন ঘটনাটা কি। ঠিক আছে, আমি জাস্ট করছি কি একটা ছোট অংশ কেটে নিছি, কেটে নিয়ে সেই অংশের ক্ষেত্রফলের জন্য আমি চাপটা বের করছি। তো ওই অংশের ক্ষেত্রফলের জন্য যেই চাপ, পুরো অংশের জন্য তো একই চাপ। ঠিক আছে, তো আমি একটা ছোট ক্ষেত্রফল কেটে নিয়ে সেই জন্য ওই চাপের পরিবর্তনটা বের করে নিলাম। আর চাপের পরিবর্তনটা এখানে কেন আসলো ডিরেক্ট, কারণ চাপের পরিবর্তন হচ্ছে কি, যেই বলের জন্য আমি চাপের পরিবর্তন চাপ বের করতেছি, সেই বলের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে চাপের পরিবর্তন হচ্ছে। তাহলে চাপের পরিবর্তন আপনি ডিরেক্ট পেয়ে যাবেন এখান থেকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যারা পুরাটা শুনছেন। তো এখন দেখেন, এটা তো গেল। ঠিক আছে, তো এখন মনে করেন আপনার কি হলো, আপনার হচ্ছে এটা বায়ু বুদবুদ হলো না, এটা হচ্ছে ডাইরেক্ট একটা পানির ফোঁটা হলো। পানির ফোঁটার ভিতর কিন্তু পানি থাকে, নিরেট। হ্যাঁ, পুরাটা কি নিরেট। তাহলে সেইটার ক্ষেত্রে আমার কি চেঞ্জ হবে ভাইয়া, সেটার ক্ষেত্রে আমার কি চেঞ্জ হবে দেখেন, সব খুব সহজ। আপনি মনে করেন এটারও ভিতর থেকে একটা গোলাকার অংশ কেটে নিলেন। হ্যাঁ, যদি কেটে নেন তাহলে দেখবেন কি, এটা কেটে নিলে কি হচ্ছে দেখেন তো, এরকম একটা অংশ হবে না, এই যে এরকম একটা অংশ সৃষ্টি হবে, মানে বৃত্তাকার একটা অংশ সৃষ্টি হবে। ঠিক আছে, তো ওইটার মধ্যে আমি কি প্রেশারের ডিফারেন্সটা বের করব, কার জন্য, এই জায়গায় যে পৃষ্ঠটা আছে সেটার জন্য। তো এখন একটা জিনিস দেখেন, যেহেতু এটা হচ্ছে কি বৃত্তাকার বা হচ্ছে আপনার পানির ফোঁটা, তার মানে এটা কি নিরেট। ঠিক আছে, এটা কিন্তু ভিতরের পৃষ্ঠ বাইরের পৃষ্ঠ দুইটা পৃষ্ঠ না, এটা কিন্তু পৃষ্ঠ কাটা একটা।
তার মানে এটার একটা পৃষ্ঠ মানে একটা পৃষ্ঠ স্পর্শ করছে, তাহলে একটা পৃষ্ঠ স্পর্শ করলে কত 2πr। আর হচ্ছে যে কি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল কাজ করতেছে, একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করে সেটা t, তাহলে 2πr দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করে সেটা কত 2πr * t। ঠিক আছে, তাহলে আপনি তো প্রেসারের ডিফারেন্স যেটা সেটা বের করতেছেন, তাহলে del p = কত f/a। a কত, এটা বৃত্তাকার ক্ষেত্র না, তো বৃত্তাকার ক্ষেত্র কত πr²। তাহলে আপনার এই জিনিসটা দাঁড়াচ্ছে কি পাই কাটা আর কাটা, তার মানে 2t/r। তাইলে একটা কথা এবার ভালোভাবে মাথায় গাইতে নেন, আমি প্রুফটা মাত্র দেখাইলাম। যখন হচ্ছে যে আপনি বায়ু বুদবুদ নেবেন, তখন বাহিরের থেকে ভিতরের যেই প্রেসারের ডিফারেন্স হবে সেটা কত হবে 40/r। ঠিক আছে, আর যখন আপনি পানি বুদবুদ নেবেন, পানির বুদবুদ না পানি নেবেন ডাইরেক্ট, ঠিক আছে, পানি নেবেন নিরেট পানি, বা যার মধ্যে কোনো কি নাই, আপনার ফাঁকা জায়গা নেই, সেটার ক্ষেত্রে আপনার প্রেসারের ডিফারেন্স কত হবে 2t/r। ঠিক আছে, 40/r বায়ু বুদবুদের ক্ষেত্রে, আর 2t/r কোথা থেকে, কোন ক্ষেত্রে, নিরেট পানির ক্ষেত্রে। ঠিক আছে, বা পানির ফোটার ক্ষেত্রে। আচ্ছা, এগুলো কি, এগুলো হচ্ছে প্রেসারের ডিফারেন্স, বাহির থেকে ভিতরের প্রেসারের ডিফারেন্স যেটা সেটা এটা। ঠিক আছে, প্রেসার ডিফারেন্স। আর সবসময় মনে রাখবেন বাহির থেকে ভিতরের প্রেসারটা একটু বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখি আমার প্রথম প্রশ্ন কি বলছে, গোলীয় পানি ফোটার ব্যাসার্ধ হচ্ছে এত, পানি ফোটা বলে দিচ্ছে, তার মানে নিরেট, অলরেডি কি জিনিসটা নিরেট। পানি ফোটার ব্যাসার্ধ, আর এর ভ্যালু দেওয়া আছে 1 মিলিমিটার, টি এর ভ্যালু দেওয়া আছে 73 × 10⁻³ নিউটন মিটার ইনভার্স 1। তো বলছে বাইরে ও ভিতরে চাপের পার্থক্য কত। তো দেখেন পানির ফোঁটা যেহেতু চাপের পার্থক্য মানে কত, del p = 2t/r। অঙ্ক কিন্তু শেষ। ঠিক আছে, জাস্ট ওইটুকু বেসিক যদি থাকে তাইলে অঙ্কটা করতে পারবেন, নাইলে কিন্তু এটা সম্ভব না। ঠিক আছে, আর অনেকে হচ্ছে অনেক চালু, তারা এটা মুখস্থ করে, হ্যাঁ মুখস্থ রাখলেও হয়, কিন্তু একটু বুঝে রাখলে আর মুখস্থ করা লাগতেছে না আর কি। তো এখন আপনাদের ইচ্ছা। ঠিক আছে, অঙ্ক কিন্তু শেষ, অঙ্কটা করে ফেলেন, আমাকে উত্তরটা দেখান। হ্যাঁ, আচ্ছা, তো এটাও গেল। আসেন আরেকটা অঙ্ক দেখি। সাবান বুদবুদের ব্যাস, আচ্ছা এবার বুদবুদ দিয়ে দিচ্ছে, সাবান বুদবুদের ব্যাস দিয়ে দিচ্ছে 2r = 1 সেন্টিমিটার, টি এর ভ্যালু দেওয়া আছে, বাইরের ও ভিতরে চাপের পার্থক্য কত, অলরেডি আমরা জেনে গেছি, বাইরের ও ভিতরে চাপের পার্থক্য কত 40/r। আপনি আরে টি এর ভ্যালু জানেন, আর এর ভ্যালু জানেন, তো del p এর ভ্যালু জানেন। ঠিক আছে, অঙ্ক শেষ। তো এই হচ্ছে কথা। তো এখন দেখেন, আমরা একটা প্রুফ যদি ভালোভাবে বুঝতে পারি, আমাদের অনেকগুলো অঙ্ক কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়। হ্যাঁ, আর আপনি চাইলে সূত্র মুখস্থ করতে পারেন, কিন্তু আমি এটাকে সাপোর্ট করি না। তো যাই হোক, ভাইয়া দেখাই দিলাম। তো আশা করি, আচ্ছা আরেকটু অ্যাডভান্স করি। হ্যাঁ, আরেকটু অ্যাডভান্স করি, যেহেতু একটু শিখেই ফেলছেন, আরেকটু অ্যাডভান্স করি। একটা বায়ু বুদবুদ আছে, কেমন বড় করে আঁকলাম। হ্যাঁ, একটা বায়ু বুদবুদ আছে, তার ভিতর কি করলাম, একটা পানির ফোঁটা দিলাম। হ্যাঁ, কি করছি, একটা বায়ু বুদবুদ দিছি, তার ভিতরে একটা পানির ফোঁটা দিয়ে দিছি। হ্যাঁ, তো এখন আপনাকে বলতে পারে যে এই পানির ফোঁটার ভিতরে যে প্রেসারটা, সেই প্রেসারটা কত সেটা আপনাকে বলতে পারে। হ্যাঁ, হয়তো বা আপনাকে কি দেওয়া আছে, আপনাকে বাহ্যিক যেই প্রেসারটা সেটা মনে করেন 1 atm, এটা বলা আছে। ঠিক আছে, তাইলে এখন আপনার কি পানির ফোঁটার যে প্রেসারটা সেটা জানতে হবে। তো এখন মনে করেন আপনাকে এই বায়ু বুদবুদের ব্যাসার্ধ r1 দেওয়া আছে, আর পানি বুদবুদের ব্যাসার্ধ r2 দেওয়া আছে। ঠিক আছে, এই দুইটা ভ্যালু আপনাকে দেওয়া আছে। হ্যাঁ, তো আপনি কি করবেন, খুব সহজ। দেখেন, আপনার মনে করেন যে এটা তো p0, তার মানে বায়ু বুদবুদের ভিতর প্রেসার হবে কত p1, আর পানি বুদবুদের ভিতর ব্যাসার্ধ কত হবে, সরি প্রেসার কত হবে p2। তাহলে আপনার p1 কি হবে, আমরা কিন্তু শিখে আসছি একটু আগে। p1 = কি, যে p1 হচ্ছে p0 এর থেকে আপনার যখন বায়ু বুদবুদের ক্ষেত্রে, বায়ু বুদবুদ তো ওটার ভিতর কি ফাঁকা জায়গা থাকে, সো সেটার ক্ষেত্রে কি হবে 40/r হবে, তাই না। তো এটার ক্ষেত্রে আর কত, r1। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তার মানে কি আপনি যদি এইটার সাথে এইটা যোগ করেন তাহলে আপনি কি p1 পেয়ে যাবেন। আমরা একটু আগে কি শিখছিলাম, যে p1 - p0 = del p, আর আমাদের del p এর ভ্যালু কত আসছিল 40/r1। এটা কি পার্থক্য ছিল না। এখন আপনি মনে করেন ডাইরেক্ট সূত্রটা ইউজ করবেন, p1 = কত, p0 + 40/r1। ঠিক আছে, তাহলে আপনি p1 জেনে গেলেন। তো এখন আপনি যদি p1 জানেন, তার মানে এখন আপনার এই বাইরের অংশটার দরকার নেই। ঠিক আছে, এখন আপনার কি, এখন আপনার বাইরের প্রেসারটা কত, এখন বাইরের প্রেসারটা হচ্ছে p1, আর ভিতরে কি আছে, পানি বুদবুদ আছে। ঠিক আছে, তো পানি বুদবুদের ক্ষেত্রে কি হয়, পানি বুদবুদের ক্ষেত্রে আমরা কি জানি, del p = কত, আপনার del p = হচ্ছে 2t/r2।
ঠিক আছে, যেহেতু পানি বুদবুদের ব্যাসার্ধ হচ্ছে r2। তো আপনি যদি এইটা জানেন, ঠিক আছে, মানে ভিতরে আপনার চাপের পরিমাণ কতটুকু বাড়বে, এইটুকু বাড়বে, যে বাইরের থেকে ভিতরে চাপের পরিমাণ এইটুকু বাড়বে। হ্যাঁ, তাহলে বাইরের চাপ হচ্ছে P1, তাহলে আপনার P2 কত হবে? বাইরের চাপের সাথে যদি আপনি 2t ডিভাইডেড বাই, আরে টি লিখবো সব জায়গায় পাই লিখি কেন, 2t ডিভাইডেড বাই r2 যোগ করেন, তাহলে কিন্তু আপনার P2 হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন কি বলছি। আবার বলি, একবার লাস্টবার বলি, হ্যাঁ, না বললে আমার শান্তি হতেছে না। দেখেন, একটা বায়ু বুদবুদ ছিল বাইরে, হ্যাঁ, এই বুদবুদের এই যে ব্যাসার্ধ দিয়ে দিলাম r1, আর এই যে ভিতরে যে পানি বুদবুদ সেটা হচ্ছে r2। আপনাকে বাহিরের যে প্রেসার সেটা দেওয়া আছে, আপনাকে বলছে যে P2 বের করতে। হ্যাঁ, তো এখন দেখেন এইখানে যেই প্রেসার, আপনার যখন খালি একটা বায়ু বুদবুদ থাকে তখন আপনার বাহিরের প্রেসার থেকে ভিতরের প্রেসারের টেম্পারেচার প্রেসার ডিফারেন্স কত হয়? 40 ডিভাইডেড বাই r1 হয় না? ঠিক আছে, প্রেসারের ডিফারেন্স এত হয়। আবার আমরা জানি ভিতরের প্রেসারটা বেশি হয়, তার মানে বাহিরেরটার সাথে যদি আমি এই প্রেসার ডিফারেন্সটা যোগ করি তাহলে তো আমি ভিতরের প্রেসারটা পাবো, তাই না? P1টা পেয়ে যাব। তো সেভাবে আমরা এখানকার P1টা বের করব। আর P1 এর থেকে এটা, এই P1 তো এখন এইটার জন্য বাইরের প্রেসার, তাই না? তাহলে আমার P2টা কত হবে? নিরেট এর ক্ষেত্রে কি হয়? নিরেট এর ক্ষেত্রে হচ্ছে আপনার প্রেসারের ডিফারেন্স কত? 2t ডিভাইডেড বাই r2 প্লাস হচ্ছে P1। তো এইভাবে হচ্ছে জিনিসটা হয়েছে। তো আশা করি সবাই বুঝছেন, জিনিসটা খুব সহজ, কিন্তু শুধুমাত্র আমরা চিন্তা করি না, এই জন্য হচ্ছে যে আমরা এই জিনিসগুলো পারি না, সত্য কথা যেটা। ঠিক আছে, তো খুবই সহজ জিনিস। তো যাক, বেশ ভালো, আমরা অনেকটুকু এগিয়ে গেলাম। কতক্ষণ সময় হয়েছে ভাই একটু দেখি। আল্লাহ, 45 মিনিট হয়ে গেছে। তো এখন হচ্ছে যে একটু পড়াশোনা জোরে সোরে করতে হবে। 3 নম্বর টপিক, 4 নম্বর টপিকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন, প্রথম কথা হচ্ছে ভাই একটু কৈশিক নল সম্পর্কে বলে আসি। হ্যাঁ, কৈশিক নল কি? কৈশিক নল হচ্ছে অতি সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট একটা নল। ঠিক আছে, অতীব সূক্ষ্ম এবং সুষম ছিদ্র বিশিষ্ট, এই যে দুইটা ছিদ্র থাকবে এরকম হয়তো বা। ঠিক আছে, তো ছিদ্রগুলো সাধারণত আমরা দেখাই না। এই নলটাকে কি বলে? কৈশিক নল। হ্যাঁ, তো কৈশিক নলকে কি হয়? কৈশিক নলকে সাধারণত আমরা একটু পানির ভিতর ডুবাই। পানির ভিতর ডুবাইলে কি হয় জানেন? পানির ভিতর ডুবাইলে হয় কি, কখনো পানিটা এটা বেয়ে বেয়ে উপরে উঠে যায়, এইটুকু উঠে যায়। ঠিক আছে, এটুকু উঠে যায়। আবার কখনো পানিটা হচ্ছে কখনো স্বাভাবিকের থেকে নিচে নেমে যায়। ঠিক আছে, এরকম ঘটনা ঘটে কৈশিক নলে। হ্যাঁ, কৈশিক নল কি? কৈশিক নল হচ্ছে একটা অতি সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট নল, তাকে আমরা কৈশিক নল বলি। তো পানিতে ডুবালে কখনো কখনো ভিতরকার তরলের মুক্ত তল উপরে উঠে যায়। এই যে দেখেন, ভিতরকার তরলের মুক্ত তল কখনো কখনো কি উপরে উঠে যাবে। এই যে উপরে উঠে যায়, এটাকে আমরা বলি কি? তরলের উদ্দাহরণ। ঠিক আছে, উদ্দাহরণ বা অবক্ষেপ, অধিক্ষেপ বলি। এটাকে কি বলি আমরা? অধিক্ষেপ। তরলের অধিক্ষেপ হয়েছে বা উপরে উঠছে তরল, বা তরলের উদ্দাহরণ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা কোন ক্ষেত্রে হয়? ঠিক আছে, আপনার একটা জিনিস মাথায় রাখবেন, এটাকে আমরা মানে কিছু জিনিস দিয়ে প্রকাশ করি। যেমন ধরেন হচ্ছে আমরা বলি যে যেসব তরল কঠিন পদার্থকে ভেজায়, ঠিক আছে, যেসব তরল কঠিন পদার্থকে ভিজাইতে পারে তারা হচ্ছে কি উপরের দিকে উঠবে। ঠিক আছে, তার মানে ভেজাইতে হবে। হ্যাঁ, ভেজাইতে হবে। তো তাহলে সে হচ্ছে কি তরলটা উপরের দিকে উঠবে, বা আমরা তখন বলতে পারবো কি তরলের অধিক্ষেপ হয়েছে বা আপনার উদাহরণ হয়েছে। ঠিক আছে, আর যে সকল তরল ভিজাইতে পারে না তাদেরকে আমরা কি বলবো? তারা হচ্ছে নিচের দিকে নামছে বা অবক্ষেপ হয়েছে। এটাকে কি বলে? অবক্ষেপ হয়েছে বা অবনমন হয়েছে। হ্যাঁ, অবক্ষেপ বা অবনমন। এই ঘটনাগুলো কখন ঘটে? এই ঘটনাগুলো তখন ঘটে যখন আমরা কৈশিক নলকে পানিতে ডুবাই। ঠিক আছে, এটা হচ্ছে পানির ধর্মের উপর ডিপেন্ড করে। এখানে কোন ধর্মের কথা বলছি? যারা হচ্ছে ভিজাইতে পারে আর যারা ভিজাইতে পারে না, এই দুইটা। ঠিক আছে, একটু পরে এগুলো নিয়ে আমরা ডিটেলসে বলবো, কেমন? আচ্ছা, তো আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা ঘটনা আছে। তো যারা উপরের দিকে যায় তারা হচ্ছে, আপনি খেয়াল করলে দেখবেন, আমরা পৃষ্ঠটান শিখছি না? পৃষ্ঠটানটা কি হয়? পৃষ্ঠটানের ফলে যখন ধরেন এখানে যখন পৃষ্ঠটান হয়, পৃষ্ঠটানের ফলে কি সবাই নিচের দিকে ফোর্স লাভ করে না? ফলে কি হয়, যে ভাইয়া যে আগে বলছিলাম যে ইলাস্টিসিটির মতো নিচের দিকে টান প্রাপ্ত হয়, সেই জন্য এই জায়গাটা কি একটু এরকম নত হয়ে থাকে। ঠিক আছে, তার মানে কি, এই যে যখন উপরে উঠে তখন হচ্ছে যে এই নত অংশটা দেখা যায়। ঠিক আছে, এটা কি একটা অবতল অংশ না? এটা কিন্তু একটা অবতল অংশ। ঠিক আছে, তার মানে আপনার কৈশিক নলে যখন অধিক্ষেপ ঘটে তখন হচ্ছে উপরের যে তলটা, তরলের যে তলটা, সেটা কি হয়? অবতল হয়। ঠিক আছে, আর যখন হচ্ছে অবক্ষেপ ঘটে তখন তরলের যে তলটা হয় সেটা হয় এরকম উল্টা হয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? উত্তল হয়। ঠিক আছে, তরলের তলটা কি হয়? উত্তল হয়। আচ্ছা,
এখন আপনি বলতে পারেন ভাইয়া এটা বাক্সে এইভাবে, এটা বাক্সে এইভাবে, এটাকে আমরা কি বক্রতা বলি। তো ভাইয়া এই বক্রতাটা আসলে কিভাবে হইতেছে, কেন হইতেছে? ভাইয়া এই বক্রতাগুলো হওয়ার মূল যে দুইটা কারণ সেটা হচ্ছে সংশক্তি বল আর আসঞ্জন বল। ঠিক আছে, সংশক্তি বল আর আসঞ্জন বল। বক্রতাগুলো কিসের উপর ডিপেন্ড করে? আপনার এটা লিখে রাখবেন, নোট করে রাখবেন যে বক্রতা নির্ভর করে সংশক্তি বলের উপর ও আসঞ্জন বলের উপর। কখনো কখনো আসঞ্জন বলের মান বেশি হয়, যেমন ধরেন এটার ক্ষেত্রে আসঞ্জন বলের মান বেশি হয়। ঠিক আছে, আসঞ্জন বলের মান বেশি মানে কি? আসঞ্জন বলের মান বেশি হচ্ছে ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যেই বল সেটা হচ্ছে আসঞ্জন বল, আর একই পদার্থের অণুগুলোর মধ্যে যে বল সেটাকে আমরা কি বলি? সংশক্তি বল। তো এখানে হয় কি, আপনার এই কাচের অণু আর পানির অণুর মধ্যে আকর্ষণ বলের মানটা বেশি বা আসঞ্জন বলের মান বেশি, ফলে এটা বেয়ে বেয়ে পানিটা বেশি উপরে উঠা যায়। ঠিক আছে, এটা বেয়ে বেয়ে পানিটা বেশি উপরে উঠা যায়। ঠিক আছে, তার ফলে হয় কি এরকম একটা অংশ দেখা যায়। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে হয় কি, আপনার পানি অণুগুলোর মধ্যে আকর্ষণ বেশি, ফলে কাচের অণুর মধ্যে আকর্ষণ কম হওয়ার কারণে আর পানির অণুর মধ্যে আকর্ষণ বেশি হওয়ার কারণে তারা হয় কি এই বরাবর নিচের দিকে বেঁকে চলে আসে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। হ্যাঁ, তো এই আসঞ্জন বল বা সংশক্তি বলের মানের উপর ডিপেন্ড করে কি? বক্রতা। এই আসঞ্জন বা সংশক্তি বল আবার কিসের উপর ডিপেন্ড করে? এরা ডিপেন্ড করে হচ্ছে কঠিন আর তরল কোন প্রকৃতির, তারা কোন জাতীয় তরল, সে পারদ নাকি কাঁচ, সে তেল নাকি কেরোসিন, কিসের উপর মানে কি সে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার সংশক্তি বল, আসঞ্জন বল। ঠিক আছে, বা বস্তুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, বস্তুটা যেমন সেরকম। ঠিক আছে, তো আচ্ছা ভাইয়া এখানে আরেকটা কথা আপনাদেরকে বলছিলাম যে যখন হচ্ছে অধিক্ষেপ হয় তখন হচ্ছে যে ভিজাইতে পারে, আর যখন হচ্ছে যে অধিক্ষেপ হয় না তখন হচ্ছে যে ভিজাইতে পারে না। তাইলে আমরা একটা কথা বলতে পারি ভাই, কিন্তু আরেকবার বললাম কি যে আসঞ্জন বল বেশি হওয়ার কারণে কি হয়েছে, আপনার ওইরকম বাইকে গেছে। তার মানে আসঞ্জন বল বেশি হলে কি হয়? অধিক্ষেপ হয়। ঠিক আছে, তার মানে আসঞ্জন বল বেশি হলে কি হয়? অধিক্ষেপ হয়। ঠিক আছে, আসঞ্জন বল বেশি, আর আসঞ্জন বল কম হলে কি হয়? অবক্ষেপ হয়। ঠিক আছে, তো এটা রিলেটেড হচ্ছে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে আপনাদের বইয়ের ভিতর, সেগুলো একটু ভাইয়া বলতেছি। হ্যাঁ, কিভাবে কি হয় একটু পরে আমি বলবো, তার আগে এই ঘটনাগুলো শেষ করে যাই। হ্যাঁ, তো আপনাদের বইতে কিছু ইকুয়েশন দেওয়া আছে যে সংশক্তি বল ইকুয়াল টু 2 ইন্টু যদি আসঞ্জন বল হয়। ঠিক আছে, যদি 2 ইন্টু আসঞ্জন বল হয় তাহলে হবে কি যে আপনার মুক্ত তলটা কেমন হবে? আমরা তো নর্মালি দেখছি যে মুক্ত তলটা কি হয়ে যায়? উত্তল হয়, অবতল হয়, কিন্তু তখন মুক্ত তলটা কি হবে? আপনার সমতল হয়ে যাবে। তখন মুক্ত তলটা কি হয়ে যাবে? সমতল হয়ে যাবে। ঠিক আছে, বা অনুভূমিক হয়ে যাবে। মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। থিটা কি? স্পর্শকোণ। আচ্ছা, স্পর্শকোণ কি সেটা আবার একটু বলে নিই, না এটা তো ঝামেলা হবে। হ্যাঁ, স্পর্শকোণ কি সেটা বলে নিই, তারপরে আমি এই টপিকে আসতেছি। দেখেন একটু আগে আমরা কি দেখলাম? একটু আগে আমরা দেখলাম সংশক্তি বল বা অন্যান্য বলের কারণে কি হচ্ছে, এই যে নল বেয়ে যে পানি উঠতেছে সেটা এরকম বাইকা যাচ্ছে, বা হচ্ছে মনে করেন একই জায়গায় রাখা ঠিক হবে না, আসলে ভিন্ন জায়গায় রাখি তো, অথবা হচ্ছে কি এরকম বাইকা যাচ্ছে। হ্যাঁ, এই যে বাইকা গেল না, বাইকা গেছে কেন? কারণ হচ্ছে দুইটার মধ্যে কি পৃষ্ঠটানের জন্য হচ্ছে বেঁকে গেছে। ঠিক আছে, তো কঠিন আর তরলের স্পর্শ বিন্দু থেকে আমরা কি জানি? পৃষ্ঠটানটা কি স্পর্শক বরাবর ক্রিয়া করে, আগের ক্লাসে ভাই বলছি। ঠিক আছে, তো কঠিন আর তরলের স্পর্শ বিন্দুতে এই যে দেখেন কঠিন, এই যে কঠিনকে কাঁচ, নল। ঠিক আছে, নলের বাহুগুলো হচ্ছে কঠিন, আর হচ্ছে তরল তো এটা। কঠিন আর তরলের স্পর্শবিন্দু কোনটা? এইটা স্পর্শবিন্দু, এটা স্পর্শবিন্দু। ঠিক আছে, তো স্পর্শবিন্দুতে আপনার বক্র তরল তলে অঙ্কিত যে স্পর্শক, ঠিক আছে, এখন দেখেন স্পর্শবিন্দু এটার থেকে এখন দেখেন বক্র তরল তল কোনটা? এটা না, বক্র তরল তলের ভিতর দিয়ে তরলের মধ্যে অঙ্কিত স্পর্শক যেটা, এখন দেখেন তরল তো এইটা, তরল তো পুরাটা এই অংশটা, তাই না? তো এই যে বক্র তরল তলের স্পর্শক হইছে, এই যে বক্র তরল তলের স্পর্শক, এবং সেটা কি তরলের ভিতর হইতে হবে। ঠিক আছে, তো তরলের ভিতর যদি হয় তাহলে হচ্ছে কঠিন পদার্থের সাথে তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে, এখন দেখেন এই কোণটা, এই যে কঠিন পদার্থের সাথে তরলের ভিতর যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কি বলবো? স্পর্শকোণ বলবো। ঠিক আছে, আচ্ছা আবার বলি ভাইয়া, এটার ক্ষেত্রে বলি কঠিন আর তরলের স্পর্শবিন্দু থেকে, এখন মনে করেন কঠিন আর তরলের স্পর্শবিন্দু হচ্ছে এটা। ঠিক আছে, কঠিন আর তরলের স্পর্শবিন্দু থেকে বক্র তরল তলে, ঠিক আছে, কি বলছে? বক্র তরল তলের ভিতরে একটু ওয়েট করেন, দেখেন কঠিন আর তরলের স্পর্শবিন্দু থেকে, ঠিক আছে, এখন দেখেন কঠিন আর তরলের স্পর্শবিন্দু থেকে স্পর্শক বরাবর কি একটা রেখা হচ্ছে এটা আমার, ঠিক আছে,
এই যে রেখাটা স্পর্শকটা যে আঁকলাম এই বক্র তরল তলে, ঠিক আছে, স্পর্শক যে আঁকলাম সেটা এই তরল তলের মধ্য দিয়ে কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে কি বলবো, স্পর্শক কোণ বলবো। ঠিক আছে, স্পর্শকোণের যেই মানে বৈশিষ্ট্য সেটা আমি বলি। আপনার কি করতে হবে, স্পর্শ বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে। ঠিক আছে, স্পর্শ বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে। হ্যাঁ, স্পর্শ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক আঁকতে হবে। তারপরে হতে হবে কি, সেটা হচ্ছে কি তরল বক্র তরল তলের মধ্য দিয়ে, বক্র তরল তলের মধ্য দিয়ে এই স্পর্শকটা বক্র তরল তলের মধ্য দিয়ে কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করে, কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলি, স্পর্শকোণ বলি। তা আবার দেখেন, এটা আবার দেখেন, ঠিক আছে, মনে করেন এগুলো নাই। তো এখন এটা যদি আবার দেখি আমরা, দেখেন কঠিন আর তরলের স্পর্শ বিন্দু কোনটা, এটা, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, আমার হচ্ছে বক্র তরল তলে স্পর্শক আঁকতে হবে। তো বক্রতল কোথায়, এদিকে না, তার মানে স্পর্শক হবে এদিকে, স্পর্শক হবে এদিকে। ঠিক আছে, তো স্পর্শক আঁকলাম, ভেরি গুড। তো স্পর্শক থেকে কঠিন তলের সাথে, এখন দেখেন স্পর্শকটা কঠিন তরলের মধ্যে দিয়ে, স্পর্শকটা কোন কিসের মধ্যে দিয়ে, তরলের মধ্য দিয়ে কঠিন পদার্থের সাথে, এই যে দেখেন বক্র তরল তলের মধ্য দিয়ে কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করে, এই যে দেখেন তরলের মধ্য দিয়ে এই কোণটা নিব আমি। হ্যাঁ, আপনি কিন্তু চাইলে এই কোণটাও নিতে পারতেন, কিন্তু এই কোণটা কিন্তু তরলের মধ্য দিয়ে না, এটা কিন্তু বাতাসের মধ্য দিয়ে। ঠিক আছে, এই যে তরলের মধ্য দিয়ে কঠিন পদার্থের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কি বলবো, স্পর্শকোণ। আবার অনুরূপভাবে এটার ক্ষেত্রে আসেন, এখানে যদি আপনি স্পর্শক আঁকতে যান, এই যে স্পর্শ বিন্দু থেকে স্পর্শক কিন্তু এদিকেই হবে, স্পর্শ বিন্দু থেকে স্পর্শক কিন্তু এদিকেই হবে, ভিতরে আসার কিন্তু কোনো চান্স নাই এখন আর। ঠিক আছে, তাহলে এখন আমার কি প্রথম শর্ত ফিল আপ হলো যে স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে কি করতে হবে, স্পর্শক আঁকতে হবে। তারপরে কি বলছি, কঠিন পদার্থের সাথে কোণ উৎপন্ন করতে হবে, কার মধ্যে দিয়ে, তরলের মধ্যে দিয়ে। তো এই যে দেখেন তরল তো এইদিকে, তো তরলের মধ্যে দিয়ে কঠিন পদার্থের সাথে কোণ উৎপন্ন করব, তরলের মধ্যে দিয়ে কঠিন পদার্থের সাথে কোণ উৎপন্ন করব, তাইলে এই কোণটাকে আমরা কি বলবো, থিটা বলবো। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করেন, এই কোণটা কিন্তু ছোট কোণ আর এই কোণটা কি বড় কোণ। ঠিক আছে, আবার এইখানে কি অবতল, তার মানে অবতল যখন হচ্ছে তখন হচ্ছে কি অধিক্ষেপ করতেছে। আমরা কি বলতে পারি, অধিক্ষেপ যখন হচ্ছে তখন হচ্ছে কি অবতল হচ্ছে, মানে তরলের প্রকৃতিটা অবতল হচ্ছে, তখন যেই কোণটা হচ্ছে সেটা ছোট কোণ, এবং এই ছোট কোণটাকে আমরা কি বলবো, সূক্ষ্ম কোণ হবে। ঠিক আছে, এটা টেস্ট করে দেখা হয়েছে, সূক্ষ্ম কোণ হবে। আর সূক্ষ্ম কোণ মানে কি, সূক্ষ্ম কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে থিটার মানটা ছোট। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে ছোট হইলে কি তাকে আমরা কি বলি, সূক্ষ্ম কোণ বলি। আর এটা কি দেখেই বোঝা যাচ্ছে যে 90 ডিগ্রি থেকে বড়, তাই এটা কি উত্তল হয়েছে। ঠিক আছে, তার মানে কি অবক্ষেপ, তার মানে অবক্ষেপ হইলে কি হয়, উত্তল হয়, উত্তল, এবং এটা কি করবে, স্থূলকোণ তৈরি করবে। ঠিক আছে, স্থূলকোণ তৈরি করবে, মানে স্পর্শকোণ যেটা, স্পর্শকোণ থিটাটা হচ্ছে স্থূলকোণ হবে, এবং সেটা কি হবে, অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। আশা করি আপনারা স্পর্শকোণ কি সেটা সবাই বুঝে গেছেন। ঠিক আছে, তো এখন ভাই একটা চার্ট দেখাবো আপনাদেরকে একটু সহজ করে বোঝানোর জন্য। ঠিক আছে, তো চার্টটা হচ্ছে এরকম, তরলের ঘনত্ব, মনে করেন ওখানে তো কঠিন পদার্থ তরল পদার্থ থাকে, দুইটাই থাকে। কঠিনের ঘনত্ব, কঠিন পদার্থের ঘনত্ব, মনে করেন কাঁচ আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ভেজাবে কিনা, তারপর আপনার কোণ কত হবে। ঠিক আছে, তারপর হচ্ছে তরল উপরে উঠবে কিনা, তরল উঠবে কি উঠবে কিনা। ঠিক আছে, এতক্ষণ এগুলোই আমি বলছি, এখন এই জিনিসটা একটু সুন্দর করে দেখাই, আর হচ্ছে একটা উদাহরণ দেখাই দেব। ঠিক আছে, একটা চার্ট করি আমরা, চার্টের মধ্যে দেখি। ঠিক আছে, তো দেখা গেছে যে যেখানে তরলের ঘনত্ব কম এবং কঠিন পদার্থের ঘনত্ব বেশি হয়, যেখানে কি তরলের ঘনত্ব কম হয়, কঠিন পদার্থের ঘনত্ব বেশি হয়, সেখানে দেখা যায় যে কঠিন পদার্থকে তরলটা ভিজাইতে পারে, কঠিন পদার্থকে ভিজাতে পারে। ঠিক আছে, কঠিন পদার্থকে ভেজায়। তো কঠিন পদার্থকে যখন ভেজায় তখন আমরা কি জানি, ভিজালে কি হয়, সে উপরের দিকে উঠে। ঠিক আছে, উপরের দিকে উঠে। তো যখন একটা জিনিস কৌশিক নলবে উপরের দিকে উঠে তখন কি সে অবতল হয় না। ঠিক আছে, তো উপরের দিকে উঠবে কি, হ্যাঁ উঠবে। ঠিক আছে, তো উঠবে, এবং যখন এটা কি সৃষ্টি করে, আপনারা মানে আরো দুই একটা পয়েন্ট বাড়াইতে পারেন যে তখন কিরকম হয়, তরল প্রকৃতিটা হয় হচ্ছে অবতল প্রকৃতির হয়। ঠিক আছে, অবতল প্রকৃতির হলে এর মধ্যে যে স্পর্শকোণটা হয় সেটা কি এদিকে হয় না, স্পর্শকোণটা কিন্তু এদিকে হয়। তার মানে স্পর্শকোণটা কি হয়, সূক্ষ্ম কোণ হয়। তার মানে যেই কোণটা হয়
সেটা হচ্ছে সূক্ষ্মকোণ হয়, তার মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে থিটার মানটা হচ্ছে ছোট হয়। ঠিক আছে, তো আপনারা আরেকটা কি প্রকৃতি দিতে পারেন যে তরলের উপরস্থ যে প্রকৃতিটা বা সারফেসটা সেটা হচ্ছে কি হবে, অবতল হবে, সেটা আপনারা একটা পয়েন্ট বাড়াবেন। হ্যাঁ, তো উদাহরণ কি, উদাহরণ হচ্ছে পানি ও কাঁচ। ঠিক আছে, যে কাচের তুলনায় পানির ঘনত্ব কম, পানি ও কাচের মধ্যে এই ধর্মটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এইটা গেলে একটা পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, তো আরেকটা পয়েন্ট কি, তরলের ঘনত্ব বেশি হইতে পারে, তাহলে হচ্ছে যে তরলের ঘনত্ব বেশি হলে কি এটার ঘনত্ব কি হবে, কঠিনের ঘনত্ব হচ্ছে কম হবে, সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে ভিজাবে না বা হচ্ছে কঠিন পদার্থ থেকে ভেজাবে না। তো যদি না ভেজায় সেক্ষেত্রে আমরা কি জানি, অবক্ষেপ হয়। যদি না ভেজায় সেক্ষেত্রে কি হয়, অবক্ষেপ হয়। এবং অবক্ষেপ হওয়া মানে কি, অবক্ষেপ হওয়া মানে হচ্ছে যে উত্তল অংশ সৃষ্টি করা। ঠিক আছে, অবক্ষেপ হলে উত্তল অংশ সৃষ্টি করবে, এবং উত্তল অংশ সৃষ্টি হলে তাদের কি হবে, এই যে স্পর্শক, এই যে স্পর্শক, তার স্পর্শকোণটা কি হবে, স্থূলকোণ হবে। ঠিক আছে, স্পর্শকোণটা কি হবে, স্থূলকোণ হবে, স্থূলকোণ। ঠিক আছে, তার মানে কি থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড় হবে। তরল উপরে উঠবে কিনা, না, তরল কোথায় যাবে, তরলের অবনমন হবে বা নিচে নামবে। ঠিক আছে, নিচে নামবে না, উঠবে কিনা, না, উঠবে না। তাহলে এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে পারদ আর কাচের ক্ষেত্রে। ঠিক আছে, পারদ ও কাচ, পারদের ঘনত্ব কাচের তুলনায় অনেক বেশি। তো আশা করি আপনাদের স্পর্শকোণের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো স্পর্শকোণের ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে হচ্ছে আমরা একটু আগে যে সংশক্তি বলের ব্যাপারটা দেখাচ্ছিলাম না, এখন সেটা দেখাই। ঠিক আছে, মানে কখন জিনিসটা উপরে উঠবে, কখন উপরে উঠবে না, এই জিনিসগুলোই আর কি বিভিন্নভাবে বলতেছি। তো মনে করেন সংশক্তি বল, তো ভাইয়া কি বলছি, সংশক্তি বল বা আসঞ্জন বলের এবং আসঞ্জন বলের উপরেই ডিপেন্ড করে উপরে উঠবে কি উঠবে না। তো সংশক্তি বল যদি √2 ইন্টু আসঞ্জন বল হয়, ঠিক আছে, আসঞ্জন, এগুলো একটু নোট ডাউন করবেন, আসঞ্জন বল যদি হয়, ঠিক আছে, এটা যদি হয় তাহলে হচ্ছে কি মুক্ততলটা কি হয়ে যাবে, আনুভূমিক হয়ে যাবে। ঠিক আছে, মুক্ততল আনুভূমিক হওয়া মানে কি, যে কৈশিক নলবে সে এমনও হবে না, উত্তল হবে না, অবতল হবে না, একদম এরকম থাকবে। ঠিক আছে, তখন কি হবে, প্রকৃতি কি, তরলের প্রকৃতি হচ্ছে আনুভূমিক হবে। হ্যাঁ, আনুভূমিক হবে, আনুভূমিক হবে। আর এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে কি এরকম কোনো স্পর্শকোণ পাওয়া যাবে, পাওয়া যাবে না। স্পর্শকোণের মান কত হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা, তো আপনার সংশক্তি বল যদি √2 ইন্টু আসঞ্জন বলের থেকে যদি ধরেন বেশি হইল, ঠিক আছে, সংশক্তি বলের মানটা কি হইলো, বেশি হইল। এখন ভাইয়া কি বলছি, উপরের দিকে তখনই উঠে যখন কাঁচ আর এটার বা তরলের অণুর মধ্যে আকর্ষণ বল বেশি হয়, তখন হচ্ছে উপরে উঠে। আর কাঁচ আর তরলের অণুর মধ্যে আকর্ষণ বল বেশি হওয়া মানে কি, তার মানে হচ্ছে আসঞ্জন বল বেশি। ঠিক আছে, তার মানে কি আসঞ্জন বল বেশি। হ্যাঁ, তার মানে সংশক্তি বল যদি এটার তুলনায় হচ্ছে বড় হয়, তার মানে কি অবশ্যই সংশক্তি বলের মান বেশি। তাহলে সংশক্তি, আমি বলছি যে আসঞ্জন বলের মান বেশি হলে উপরে উঠবে, তাহলে সংশক্তি বলের মান যদি বেশি হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে সে কি নিচের দিকে নামবে বা অবনমন হবে। ঠিক আছে, মানে উল্টা, সংশক্তি বলের মান যদি বেশি হয় কি হবে, অবনমন হবে। ঠিক আছে, সংশক্তি বলের মান বেশি মানে কি আসঞ্জন বলের মান কম। ঠিক আছে, অবনমন হলে থিটা কি হবে, থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে। থিটা হচ্ছে কি হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে। দেখেন একই জিনিস ঘুরায় ফেরা বলতেছে। আর অবনমন হওয়া মানে কি, আপনার তরলের প্রকৃতিটা কি এরকম হবে, উত্তল হবে। ঠিক আছে, এখন সংশক্তি বলটা যদি এই যে এখন সংশক্তি বল হচ্ছে যদি ছোট হয়, √2 ইন্টু আসঞ্জন বল হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার উপরের দিকে উঠবে বা অধিক্ষেপ হবে। তখন কি হবে, এরকম অবতল অংশের সৃষ্টি হবে, এবং সেই ক্ষেত্রে কোণের মানটা কত হবে, থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি হবে। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। তো এখন দেখেন, আপনাকে অনেক সময় আসঞ্জন বল আর সংশক্তি বলের মান দিয়ে দিতে পারে, তখন আপনাকে বলতে পারে ডাইরেক্ট যে হ্যাঁ সংশক্তি বল আসঞ্জন বলের মান দিয়ে দিছি, এখন তুমি বলো যে এটা উপরে উঠবে না নিচে নামবে, এটার তলের প্রকৃতি কি, তরলের প্রকৃতিটা কি, এখানে স্পর্শকোণ কত হইতে পারে। ঠিক আছে, আপনাকে যখন এগুলো বলবে আপনি তখন করবেন কি, সংশক্তি বলটা লিখবেন আর হচ্ছে √2 ইন্টু আসঞ্জন বল করবেন, তারপর দেখবেন ইকুয়াল হয় কিনা। ইকুয়াল হইলে বলবেন যে এই দুটা হবে, ইকুয়াল না হইলে এইগুলো হবে, তারপরে লেস দেন গ্রেটার দেন হইলে এরকম এরকম হবে। ঠিক আছে, তো এইভাবে বলে দিবেন আপনারা। তো এই হচ্ছে মোটামুটি সংশক্তি বল আসঞ্জন বলের সাথে সম্পর্ক দেখায় দিলাম। হ্যাঁ, তো এখন তো বলবেন যে ভাইয়া অনেক তো বললেন, কিন্তু আসলে মূল ঘটনা তো ধরতে পারিনি। ঠিক আছে, তো মূল ঘটনা এখন হচ্ছে ধরাবো যে কিভাবে আসলে জিনিসটা উপরে উঠে, কি কেন উপরে উঠে, ঘটনাটা কি, কি উদ্দেশ্যে উপরে উঠে। ঠিক আছে, তরলটা কেন উপরে উঠে দেখাচ্ছি, আসেন। এই হচ্ছে আপনার কৈশিক নল। হ্যাঁ, কৈশিক। তো নর্মালি ঘটনাটা কি ঘটে আপনাদেরকে আমি একটু করে বলি। আপনার আসঞ্জন বলের মানটা যদি সংশক্তি বলের তুলনায় বেশি হয় তাইলে জিনিসটা কি হচ্ছে, উপরে উঠতেছে। মানে বাংলা কথায় বলি আগে, আসঞ্জন বলের মান যদি বেশি হয় তাহলে কি উপরে উঠবে, এরকম হবে। হ্যাঁ,
তো এরকম হবে। তো এখন শুরুতে একটু উঠলো, আরও উপরে কেন উঠতেছে? উপরে উঠে একদম এই পর্যন্ত উঠে যেতেছে কেন? এটুকু উঠলেই তো পারতো, এটুকু উঠতেছে কেন? আমি একটু বলি আপনাদেরকে। হ্যাঁ, তরলের ইচ্ছাটা কি, তরলের প্রকৃতি কি? সে সবসময় কি চায়? সে সবসময় চায় হচ্ছে, মনে করেন শুরুতে তো সে ছিল এরকম সমতল বরাবর ছিল সে, তাই না? তারপর সে যখন উঠা শুরু করলো তখন সে কি হয়ে গেল? অর্ধগোলাকৃতি হয়ে গেল না? এটা কিন্তু অর্ধগোলাকৃতি, ভাইয়ের কিন্তু আঁকা ঠিক হয়নি, এটা কি অর্ধগোলাকৃতি, ঠিক আছে? তো এখন তরল সবসময় কিন্তু চায় পৃষ্ঠটানজনিত কারণে ক্ষেত্রফলটা সংকুচিত করে সর্বনিম্ন রাখতে, ঠিক আছে? তো এখন যখন সে এই অবস্থায় আছে, যখন সে সমতল অবস্থায় ছিল শুরুতে যখন সে সমতল অবস্থায় ছিল কৈশিক নল বেয়ে উপরে ওঠার আগে, তখন তার অবস্থা কি ছিল চিন্তা করেন। একটা নল, কৈশিক নল কিন্তু একটা গোলাকার নল, এরকম একটা গোলাকার নল, হ্যাঁ, তারা যদি মাঝখান দিয়ে কাটে এরকম পাবো, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তরলের যে পৃষ্ঠ বরাবর তার যে ক্ষেত্রফলটা ছিল সেটা কি হইতো? সেটা হচ্ছে যে আপনার পাই আর স্কোয়ার হইতো, তাই না? ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার হইতো। এখন যখন সে এখানে আছে তাহলে তো অর্ধগোলাকৃতি একটা অবস্থায় আছে, তাই না? যখন সে এখানে আছে তখন তার কি প্রকৃতিটা কি অর্ধগোলাকৃতি না? তো অর্ধগোলকের ক্ষেত্রফলটা কত সেটা আমরা একটু চেক করি। অর্ধগোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? মানে পূর্ণ গোলকের হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাহলে অর্ধগোলকের কত? 2 পাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখেন, আদিতে সে যখন এরকম সমতলে ছিল তখন তার ছিল পাই আর স্কোয়ার, আর অর্ধগোলক হওয়ার পরে হচ্ছে 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে? মানে সে উঠছে, আসঞ্জন বলের কারণে উঠছে, কিন্তু উঠার বলে তার ক্ষেত্রফল কি হয়ে গেছে? ক্ষেত্রফল বাইরে গেছে না? কিন্তু তরল কি চায়? ক্ষেত্রফল কমাইতে চায় না। তার মানে সে কি চাবে? সে চাবে যে তার এই যে এই জায়গাটা আবার হচ্ছে সে আদি জায়গায় বা কমায়া আগের জায়গায় ফেরত চলে আসতে চেষ্টা করবে। তখন করবে কি? এই তরলটা আবার উপরের দিকে উঠবে, এই তরলটা উপরে উঠে সমতল হবে, এবং তরল সমতল হলে তারপর আসঞ্জন বল টান দেওয়া শুরু করবে, আসঞ্জন বল আবার তাকে উপরের দিকে উঠাবে, আবার সে চাবে কি? ক্ষেত্রফল সংকুচিত করতে, আবার সে এইভাবে যাবে, আবার আসঞ্জন বল চাবে কি? তাকে উপরের দিকে উঠাইতে, আবার সংকুচিত হবে, এমন করতে করতে সে এই পর্যন্ত উঠবে, ঠিক আছে? এই পর্যন্ত উঠে একটা পর্যায়ে উঠে সে আটকায় যাবে। কেন আটকায় যাবে? কারণ একটু পরে কারণটা ব্যাখ্যা করব। কারণটা একবার বলে দেই যে পৃষ্ঠটান তো একটা বল, সেই বলের মানটা যদি আপনার ওজনের সমান হয়ে যায়, বলের মানটা যখন ওজনের সমান হয়ে যাবে তখন কি দুটাকে নিউট্রাল করে ফেলবে, তখন আর পৃষ্ঠটান কাজ করবে না, ঠিক আছে? তখন যদি আর উপর দিকে বলই কাজ না করে, সেই উপর দিকে উঠবে কি করে? এখন তো বল কাজ করতেছে বিধায় উঠতেছে। তো মূল ঘটনাটা কি? আসঞ্জন বল তাকে বাঁকায় দিবে, আর সে যাবে ক্ষেত্রফলটা কমায় নিতে, সংকুচিত করতে, ফলে সে একটু উঠবে, আবার আসঞ্জন বল কি করবে? তাকে বাঁকায় দিবে, আবার হচ্ছে সে কি করবে? ক্ষেত্রফল সংকুচিত করবে, একটু উপরে উঠবে, এভাবে করে উঠে যায়। এটা হচ্ছে বাংলা কথা। এখন হচ্ছে যে ক্যালকুলেটিভ কথা বলবো, ঠিক আছে? এটাও গেল, এখন একটু ক্যালকুলেটিভ কথা বলি। আসেন, কৈশিক নল, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার তরলের পাত্র। এখন মনে করেন এখানে যে তরলটা আমি নিচ্ছি এটা হচ্ছে একটা কাচের একটা কৈশিক নল, এখানে হচ্ছে পানি আছে ধরেন, হ্যাঁ? তো কাচের ঘনত্ব কি পানির ঘনত্ব থেকে বেশি, তাহলে সেই ক্ষেত্রে কি পানিটা কাচকে অবশ্যই ভেজাবে, আর পানি যখন কাচকে ভেজাবে তখন জিনিসটা কি হবে? উত্তল অংশের সৃষ্টি করবে। তো পৃষ্ঠটান তো শুধু এইটার ভিতর থাকে এমন না, পৃষ্ঠটান কিন্তু এখানেও থাকে, ঠিক আছে? ভাইয়া কিন্তু এতক্ষণ চিত্র আঁকছি একভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখন দেখেন পৃষ্ঠটান কিন্তু এখানেও কাজ করতেছে, ঠিক আছে? এখন কাজ করতেছে, ভালো কথা। আবার কি হচ্ছে? ভিতর দিয়ে আপনারা কিন্তু অলরেডি জানেন, ভিতর দিয়ে পানিটা কিন্তু উপরের দিকে উঠবে। কেন উঠবে? কারণ আসঞ্জন বল আর হচ্ছে ক্ষেত্রফল সংকুচিত করার ইচ্ছা, এই করতে করতে উপরে উঠবে। কতক্ষণ উঠবে? যতক্ষণ না উপরের যে ফোর্স আর হচ্ছে নিচের যে ওজন দুটা সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপরে উঠবে। আচ্ছা, উঠলো, এইটুকু তো মানছেন, ঠিক আছে? আচ্ছা, আর সে বাক্সে কেন? সে বাক্সে পৃষ্ঠটানের জন্য, এগুলো তো আমরা জানি। আচ্ছা, এখন আমার প্রথম কাজ হচ্ছে যে তার স্পর্শকোণ নির্ণয় করা। তো দেখেন এটা এরকম, তো এরকমের ক্ষেত্রে কি হয়? এই যে স্পর্শকটা আমি আঁকলাম, ঠিক আছে? পৃষ্ঠটানের স্পর্শকটা আমি আঁকলাম, আঁকার পরে তরলের ভিতর দিয়ে যেই কোণটা সেটা তো স্পর্শকোণ, এই যে স্পর্শকোণ আমি পাইলাম, ঠিক আছে? তো আমরা কি জানি? আমরা জানি কি আপনার যে পৃষ্ঠটান সেটাও কি স্পর্শক বরাবর ভিতরের দিকে ক্রিয়াশীল হয়। পৃষ্ঠটানটা কি হয়? স্পর্শক বরাবর ভিতরের দিকে ক্রিয়াশীল হয়, তাই না? তাহলে আপনার স্পর্শকটা কি এদিকেই কোথাও ক্রিয়াশীল হবে, তাই তো? তো আচ্ছা, এখন দেখেন, এখন এইখানে টোটাল কি পরিমাণ বল কার্যকর হচ্ছে। পৃষ্ঠটান তো একক ক্ষেত্রের একক দৈর্ঘ্যের উপর হয়, তো এখানে তো টোটাল একটা দৈর্ঘ্য আছে। টোটাল দৈর্ঘ্যটা কতটুকু সেটা আমি একবার বের করি, দাঁড়ান। এই যে আমি যখন নলটাকে কাটবো, নলটাকে উপর দিয়ে যদি এখান দিয়ে কেটে ফেললে কি আপনার এরকম একটা বৃত্তাকার অংশ পাবো না? আমি বৃত্তাকার একটা অংশ পাবো, ঠিক আছে? এই বৃত্তাকার অংশের কি এই চারপাশটা আপনার কি ভিজে যাবে না? একটা পাশ ভেজবে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু বাইরের সাইডে ভেজতেছে না, এই সাইডে ভেজতেছে না, এই সাইডে ভেজতেছে না, এটা কিন্তু একটা গোল এরকম একটা অংশ, হ্যাঁ?
নলটা কিন্তু এরকম গোল একটা পাইপের মতো, ঠিক আছে, পাইপের খালি ভিতরের অংশটা ভিজতেছে। তো ভিতরের অংশটা কি এরকম গোলাকার না? আপনারা যারা আমার আগের ক্লাসটা ভালো করে করছেন তারা আপনারা অবশ্যই জানেন যে আমার এফ ইকুয়াল টু কি থাকে, এফ ইকুয়াল টু হচ্ছে টি ইকুয়াল টু এফ বাই এল, তার মানে এফ ইকুয়াল টু কি টি ইন্টু এল, ঠিক আছে। তো এই এল এর মানটা কি? এল এর মানটা হচ্ছে যে পরিমাণ অংশ তরলের সাথে ভিজে বা পৃষ্ঠের যে পরিমাণ অংশ তরলের সাথে ভিজে। তো এখানে কি পরিমাণ ভিজবে? ভিজবে হচ্ছে এই ভিতরের এই অংশটা না, ভিতরের এই অংশটা ভিজবে। তো ভিতরের এই অংশটা দৈর্ঘ্য কত? যেহেতু বৃত্তাকার ক্ষেত্র, তার মানে এটা কত? 2 পাই আর, ঠিক আছে। তার মানে আপনার যে বলটা হবে নিট বল সেটা কত? 2 পাই আর ইন্টু টি। তো এই আরটা কি? আরটা হচ্ছে যে এই যে আমার নল, এই নলের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে আমি ভিতরে যে ফোর্সটা, ঠিক আছে, বা পৃষ্ঠটান জনিত যে বলটা, সেই বলের ভ্যালুটা কত পাইছি? 2 পাই আর ইন্টু টি। তো সেই বলটাই তো কার্যকর হবে, তাই না? তো সেই বলটা কার্যকর হবে কত? এই যে দেখেন 2 পাই আর ইন্টু টি, এই বলটাই তো কার্যকর হচ্ছে। তো এখন দেখেন এই বলটা কোন দিক থেকে ক্রিয়াশীল? এই যে কাচের নলের উপর, এটা হচ্ছে তরলের ভিতর, কাচের নলের উপর, এটা হচ্ছে তরলের উপর ক্রিয়াশীল, তরলের ভিতর দিয়ে ক্রিয়াশীল, এরকম তো ঘটনা। তো এখন দেখেন আমরা নিউটনের থার্ড ল থেকে কি জানি? প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে কাচের নলের উপর এটা আবার উল্টা দিকে সেম একটা বল পাবো, আমরা সেম বল পাবো না? পাবো কিন্তু। তাহলে এটা যদি থিটা হয়, দেখেন এইটার এটা ছেদক, তার মানে কি এইটা থিটা হইলে এটাও থিটা হবে, কারণ কি কোণ দেওয়া হচ্ছে বিপ্রতীপ কোণ, ঠিক আছে। তো বিপ্রতীপ কোণ, তার মানে এটা যদি 2 পাই আর টি হয়, এটাও কত হবে? 2 পাই আর টি, ঠিক আছে। তাহলে এখন দেখেন এটাকে আমি এখন কি করতে পারি? দুইটা উপাংশে ভাগ করতে পারি, ঠিক আছে। এই যে দেখেন এইদিকে একটা উপাংশ করলাম আর হচ্ছে এইদিকে একটা উপাংশ করলাম। তো এইদিকে যার উপাংশ তার কি cos থিটা, তার মানে কি 2 পাই আর টি cos থিটা, আর এটা কি 2 পাই আর টি sin থিটা, ঠিক আছে। এই ঘটনা দাঁড়াইলো। তাহলে এটার জন্য যদি এরকম পাই, এটার জন্য কিন্তু একটা পাবো, হ্যাঁ। আর পুরো জিনিসটা তো গোল, তো পুরো জিনিসটার জন্য অসংখ্য স্পর্শবিন্দু থাকবে না? পুরো জিনিসটা তো এরকম আনত হয়ে থাকবে, পুরো জিনিসটার জন্য অসংখ্য স্পর্শবিন্দু পাওয়া যাবে। তার মানে হচ্ছে চারপাশে এখানে একটা পাবো 2 পাই আর টি সাইন থিটা, উপরে আরেকটা পাবো যে 2 পাই আর টি কস থিটা, ঠিক আছে। এরকম কিন্তু পাইতে থাকবো, অনেকগুলো পাবো, অনেকগুলো পাবো। এখন দেখেন এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে, একটা কি যে পুরা জিনিসটা, এই গোলাকার পুরা জিনিসটার চারপাশে আপনার 2 পাই আর টি সাইন থিটা এইভাবে ক্রিয়াশীল থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে একটা নলের চারপাশে এই যে 2 পাই আর টি সাইন থিটা যেমন একটা এদিকে আছে, একটা এদিকে থাকবে, একটা এদিকে থাকবে, একটা ওইদিকে থাকবে, এরকম কিন্তু চারপাশে 2 পাই আর টি সাইন থিটা থাকবে। তো দেখা যাবে ও ওরে নাকচ করবে, ও ওরে নাকচ করবে, ঠিক আছে, সবাই সবাইকে নাকচ করবে। তার মানে 2 পাই আর টি সাইন থিটার কোনো কি প্রভাব থাকবে না এখানে, হ্যাঁ। 2 পাই আর টি সাইন থিটার কোনো প্রভাব থাকবে না। এখন কিসের প্রভাব থাকবে? দেখেন 2 পাই আর টি cos থিটা সবগুলা কি উপরের দিকে ক্রিয়াশীল না? তার মানে এখানে কেন উপরের দিকে উঠতেছে? উপরের দিকে উঠতেছে কারণ পৃষ্ঠটানের একটা অংশ আপনাকে উপরের দিকে বল প্রয়োগ করতেছে। উপরের দিকে যখন বল প্রয়োগ করে তখন হচ্ছে কি তরলটা উপরের দিকে চলে যাবে, তাই না? তার মানে এই অংশটা হচ্ছে তাকে উপরের দিকে যেতে সহায়তা করতেছে। আবার একটু আগে ভাই একটা কথা বললাম কি, ততক্ষণ পর্যন্ত তরল উপরে যাবে যতক্ষণ পর্যন্ত মানে নিচের ওজন আর উপরের বলটা সমান না হয়, ঠিক আছে। এটা কিন্তু ভাইয়া বলছিলাম। তো এখন এটার ক্ষেত্রে তাইলে আমরা বের করি। দেখেন 2 পাই আর টি cos থিটা, এটা তো আপনার উপরের দিকের বল, উপরের দিকের বল ইকুয়াল টু তরলের ওজনে সমান হতে হবে, ঠিক আছে। নাইলে তো হচ্ছে থামবে না, মানে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যাবে। তো আমি ধরলাম যে তরলের ওজনটা হচ্ছে mg, ঠিক আছে। তরলের ওজনটা কি mg। তো এখন দেখেন এখানে তো আমার m দেওয়া নেই, তাই না? তো m দেওয়া নেই, তো আমরা কি জানি রো ইকুয়াল টু m বাই v, তার মানে m ইকুয়াল টু কি রো ইন্টু v, ঠিক আছে। তো যেহেতু তরলের ওজন বের করব, তরলের রো তো আমাদের মুখস্থ, এক একটা তরলের ক্ষেত্রে এক এক রকম, তো সেটা আমাদের মুখস্থই থাকে, ঠিক আছে। রো ইন্টু ভি, জিটা ভাই আগে লিখলাম, হ্যাঁ। এই ভিটা এখন বের করবো। ভিটা কি? ভিটা হচ্ছে তরলের আয়তন, হ্যাঁ। তো এখন যখন আমি কৈশিক নলের ভিতরে আসি, ঠিক আছে, আমি যখন এই কৈশিক নলের ভিতরে আসি এবং তরলের মনে করেন প্রাথমিকভাবে সে সারফেস থেকে মনে করেন যে এই উচ্চতায় উঠছে, ঠিক আছে। তাহলে এই সিলিন্ডারের এইটুকু অংশের এই যে মনে করেন তরলের নিচ পর্যন্ত হাইট, কতটুকু হাইট নিচ্ছি এটাকে বলে কি লোয়ার মিনিসকাস। এই যে বাইকটা অংশটা আছে না, এটাকে বলে কি লোয়ার মিনিসকাস। তো এই লোয়ার মিনিসকাস থেকে মনে করেন এই সারফেস লেভেল পর্যন্ত হাইটটা হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে এইটুকু অংশে সিলিন্ডারের যে আয়তন, এইটুকু অংশের তরলের আয়তন কিন্তু সেম। তো আমরা সিলিন্ডারের আয়তন কি জানি? সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এল, মানে হচ্ছে এলটা কি দৈর্ঘ্য, তাই এখানে কি উচ্চতা, তার মানে পাই আর স্কোয়ার এইচ। তার মানে আমি এইটুকু অংশের সিলিন্ডারের যে আয়তন সেটা কিন্তু জানি। ভি এর মধ্যে দুইটা পার্ট হবে, একটা হচ্ছে এইটুকু অংশের আয়তন, আরেকটা হচ্ছে এই যে বাঁকা অংশটা আছে না, এই বাঁকা অংশের এইটুকু অংশের আয়তন হবে। হ্যাঁ ভাই, জিনিসটা একটু জুম করে দেখাই আপনাদেরকে, ঠিক আছে। এখানে দুইটা ক্ষেত্র হবে, কি হবে? একটা হচ্ছে এরকম, ঠিক আছে, মনে করেন অনেক বড় করে ভাই জুম করলাম, হ্যাঁ।
তরলটা হচ্ছে এই সারফেস থেকে এইটুকু উঠছে, ঠিক আছে। তো মনে করেন যে আপনাকে এই হাইটটা দেওয়া থাকবে, সবসময় এই হাইটটা দেওয়া থাকবে আপনাকে, হ্যাঁ। তো এই হাইটটা দেওয়া থাকবে, তো আপনার কি তরলের আয়তন বের করতে হবে, এই আয়তন বের করবো। তো এই আয়তন বের করতে হলে আমি প্রথমত আমি করবো কি, এই অংশের আয়তন বের করে ফেলবো, ঠিক আছে। এই অংশের আয়তনটা বের করব। তো এই অংশের আয়তনটা কি, সিলিন্ডারের আয়তন না, তো সিলিন্ডার হাইট দেওয়া আছে, তো সিলিন্ডারের আয়তন আর তরলের আয়তন কি সমান, তার মানে কি পাই আর স্কয়ার এইচ, তার মানে এই অংশের আয়তন আপনি জেনে গেছেন। এখন আপনার সমস্যাটা কি, এখন আপনার সমস্যা হচ্ছে আপনি এই অংশের আয়তন বের করতে হবে, ঠিক আছে। এই অংশটা তরল আছে, এই যদি তারপর আমি এই অংশের আয়তন আর এই অংশের আয়তনটা যোগ করে দিই, তাহলে হচ্ছে তরলের টোটাল আয়তন পেয়ে যাবো। তরলের টোটাল আয়তন পেয়ে গেলে তো আমি এখান থেকে হিসাব করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার এইটুকু যদি বের করতে হয়, এখানে হচ্ছে গ্যাঞ্জাম লাগবে, ঠিক আছে। এখানে কি গ্যাঞ্জাম লাগবে, এখন দেখেন আপনাকে এই সিলিন্ডারের এই যে এখানে একটা অবতল অংশ সৃষ্টি হয়েছে বা গোলাকার অংশ সৃষ্টি হয়েছে বা অর্ধগোলাকার অংশ সৃষ্টি হয়েছে, এটার ব্যাসার্ধ আপনাকে দেওয়া থাকবে। তো এটার ব্যাসার্ধ দেওয়া থাকলে আপনি এটা থেকে এইটুকু ডিস্টেন্স জানেন, আর এইটুকু ডিস্টেন্সও জানেন কি, আর এইটুকু ডিস্টেন্সও জানেন কি, আর হ্যাঁ। তো এখন মনে করেন আপনি করলেন কি, এই জায়গাটা আছে না, এই টোটাল জিনিসটাকে আপনি করবেন কি, একটা সিলিন্ডার, আরেকটা সিলিন্ডার চিন্তা করবেন, হ্যাঁ। ওই সিলিন্ডার যদি চিন্তা করেন, এই সিলিন্ডারের আয়তন যেমন পাই আর স্কয়ার এইচ, এই সিলিন্ডারের ক্ষেত্রে কি হাইট কত, আর না, এই সিলিন্ডারের ক্ষেত্রে হাইট কত, আর। তাহলে আপনার সূত্র কি হবে, পাই আর স্কয়ার ইন্টু এইচের জায়গায় কি হবে, আর হবে, তার মানে পাই আর কিউব। কিন্তু আপনার তো পানি তো পুরাটা ব্যাপী নেই, আপনি তো এখন যেটা নিয়েছেন এটা তো পানি পুরাটা ব্যাপী নিয়েছেন, আপনার তো পানি পুরাটা নেই, পানি কতটুকু নাই। এবার দেখেন, এটা যদি আমি একটা গোলক কল্পনা করতাম, হ্যাঁ, তাহলে পুরা মানে এটা একটা কি অর্ধগোলক না, তাহলে এটা যদি একটা গোলক কল্পনা করি মনে মনে, তাহলে এই অংশটা কি একটা অর্ধগোলক, তার মানে এই অর্ধগোলকের যে আয়তন সেটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে তো আমি এই আয়তনটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে, আমরা পুরা গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলকের আয়তন কি ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাইলে ঘটনাটা কি দাঁড়ালো, আপনি ফার্স্টে পুরাটাকে একটা সিলিন্ডার কল্পনা করে আয়তন বের করলেন, সেখান থেকে আপনি অর্ধগোলকের আয়তন বিয়োগ করে দিলেন। তো এই অর্ধগোলক যদি আমি বিয়োগ করে দিই এই লাইফ থেকে, তাহলে তো আমরা এই অংশটুকুর আয়তন বের হয়েই গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি কি পেলেন, এখান থেকে আপনি পেলেন যে পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি পাই আর কিউব বাই 3, ঠিক আছে। আশা করি এই জায়গাটা সবার ক্লিয়ার। তো এখন দেখেন পাই আর কিউব ডিভাইডেড বাই 3, তাহলে আমরা তরলের এই অংশের আয়তন জানি পাই আর কিউব ডিভাইডেড বাই 3, আর এই অংশের আয়তন জানি পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। তাহলে আমার তরলের টোটাল আয়তনটা কত দাঁড়াচ্ছে, টোটাল আয়তনটা দাঁড়াচ্ছে এই ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভি ইকুয়াল টু দাঁড়াচ্ছে পাই আর স্কয়ার এইচ প্লাস পাই আর কিউব ডিভাইডেড বাই 3। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ। তো এখন দেখেন এখান থেকে পাই আর স্কয়ার কমন নিই, পাই আর স্কয়ার কমন নিলে কি আসে, এইচ প্লাস আর বাই 3, এই তো ঘটনা। তো আমার চিত্রের মোটামুটি কাজ শেষ, ঠিক আছে, চিত্রের কাজ শেষ। এখন হচ্ছে আমি ক্যালকুলেশনটা করব, হ্যাঁ। এটা জানি, এটাকে ভাই একটু উপরে লিখি, 2 পাই আর টি কস থিটা ইকুয়াল টু এম জি ইকুয়াল টু কত, রো জি ইন্টু ভি, ঠিক আছে। এখন তাহলে খেয়াল করেন, আপনাকে কি ভি এর ভ্যালুটা আমি বের করলাম, ভি এর ভ্যালু কত, রো জি ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্লাস আর বাই 3। এখন আপনাকে কি বলতে পারে যে এখান থেকে আপনি কি বের করবেন, আপনাকে বলতে পারে পৃষ্ঠটানটা বের করো। কৈশিক, এই পৃষ্ঠটানটা কোথার ক্ষেত্রে পৃষ্ঠটান, এটা হচ্ছে কৈশিক নলের ক্ষেত্রে পৃষ্ঠটান ডাইরেক্ট, ঠিক আছে। কৈশিক নলের ক্ষেত্রে যখন অঙ্ক আসবে তখন ডাইরেক্ট এখান থেকে আপনি সূত্র বানায় ফেলতে পারবেন। কীভাবে দেখেন, আপনাকে যদি টি বের করতে বলে তাহলে আপনার সূত্র কি দাঁড়াবে, রো জি ইন্টু পাই আর স্কোয়ার এইচ প্লাস আর বাই 3। তাহলে টিটা যদি রাখি তাহলে 2 পাই আর কস থিটা ওই পাশে চলে যাবে, 2 পাই আর কস থিটা ওই পাশে চলে গেল, হ্যাঁ। তো এই দেখেন পাই পাই কাটা গেল, একটা আর কাটা যাবে, তাহলে কি দাঁড়াবে, রো জি এইচ প্লাস আর বাই 3 ডিভাইডেড বাই কি 2 কস থিটা, ঠিক আছে, এটা দাঁড়াইলো, হ্যাঁ। তো এখান থেকে আপনি কি বের করতে পারবেন, ইজিলি পৃষ্ঠটান বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন মনে করেন আপনার কৈশিক নল তো অনেক সূক্ষ্ম হয়, শুরুতেই বলছি, মানে অনেক সরু হয়। তো কৈশিক নলের কি ব্যাসার্ধ অনেক কম হয় না, ব্যাসার্ধ কিন্তু অনেক কম হয়। তো ব্যাসার্ধ অনেক কম হলে আমি ব্যাসার্ধকে কি বলতে পারি, নগণ্য বলতে পারি। তো ব্যাসার্ধকে যদি নগণ্য বলি তাই ওটা যদি আবার 3 দিয়ে ভাগ দিই ওটা শূন্যের কাছাকাছি চলে আসে। তো আমরা অনেক সময় হয় কি নগণ্য বিদায় বা অনেক 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 ছোট বিদায় ব্যাসার্ধটা, সেই জন্য আমরা এটাকে ইগনোর করি, আর বাই 3 পুরোটাকে কি করি, বাদ দিয়ে দিই। তো আর বাই 3 পুরোটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়ায়, রো জি ইন্টু এইচ, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 কস থিটা, এরকম আসে, হ্যাঁ।
তাহলে এখান থেকে আপনি কি এই যে এই এইচটা কি, এই এইচটা কি বোঝায়, এই এইচটা কি বোঝায় দেখেন, আর এই চিত্রটা মুছে দিলাম। তো চিত্রতে যদি এরকম থাকে, এই এইচটা কিন্তু বোঝায় এই লোয়ার মিনিসকাস, মানে সারফেস লেভেল থেকে এই লোয়ার মিনিসকাস পর্যন্ত যে উচ্চতা সেটা কিন্তু এইচ বোঝায়, ঠিক আছে। তার মানে তরল কতটুকু উপরে উঠছে, কৈশিক নল দিয়ে তরল কতটুকু উপরে উঠছে সেটা হচ্ছে এই এইচ এর ভ্যালু নির্দেশ করে। তাহলে এখান থেকে আপনি কি পেলেন, টি ইকুয়াল টু রো জি এইচ ডিভাইডেড বাই, ঠিক আছে, ডিভাইডেড বাই কি 2 cos থিটা। তো এখান থেকে এইচ এর ভ্যালু কি পাবেন, এইচ ইকুয়াল টু কি 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি, ঠিক আছে, এটা পাইলেন। দেখি ঠিক আছে কিনা। আচ্ছা একটা জিনিস মিসিং আছে দেখেন, এই যে রো জি এখানে কিন্তু একটা আর ছিল, সেই আরটা ভাইয়া লিখিনি, এই যে আর, ঠিক আছে, দেখছেন অবস্থা। তো এই যে আর, এই আরটাকে আমি ইগনোর করছি, ঠিক আছে, এই আর বাই 3টাকে আমরা ইগনোর করছি। তাহলে হচ্ছে আমার এখানে কি রবে আপনার 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি আর, ঠিক আছে, এটা থাকবে আপনার টোটাল, এটা থাকলো। হ্যাঁ, এখন মনে করেন কখনো কখনো আপনার স্পর্শকোণ কত হয়ে যায়, 0 হয়ে যায় না, কখনো কখনো স্পর্শকোণ যখন 0 কোণ হয়ে যাবে, থিটা ইকুয়াল টু কত 0 যদি হয়ে যায়, তাহলে আপনার কি দাঁড়াবে 2t ডিভাইডেড বাই রো জি আর, আপনার সূত্র আসবে এটা, ঠিক আছে। তো আপনি তখন কি ডাইরেক্ট হচ্ছে যে আপনি এই এইচ এর ভ্যালু বা হচ্ছে পানি কতটুকু উপরে উঠবে আপনার কৈশিক নল বেয়ে সেটা বের করতে পারবেন, ঠিক আছে। এই সূত্র দিয়ে আমরা ইজিলি সব কিছু করতে পারি, মানে মেইন সূত্র হচ্ছে এইটা, মেইন সূত্র হচ্ছে এইটা। তো এটা দিয়ে আমরা ইজিলি সব কিছু করে ফেলতে পারি। হ্যাঁ, তো এখন দেখেন আমরা ওই যে পাশে একটা অঙ্ক লিখে রাখছি ভাইয়া, ওই যে নিচে দেখেন ওইটার অঙ্কটা করি আমরা। এটা কি বলছে, এটা বলছে যে 0.4 মিলিমিটার অন্ত ব্যাসার্ধের কৈশিক নল, মানে কৈশিক নলের ভিতরের ব্যাসার্ধটা কত 0.4, অন্ত ব্যাসার্ধ 0.4 মিলিমিটার, মিটারে নেবেন, ঠিক আছে। নলকে 72 × 10⁻³ নিউটন পার মিটার ইনভার্স যুক্ত পৃষ্ঠটান যুক্ত তরলে 4 ডিগ্রি কোণে স্পর্শ কোণে খাড়া ডুবালে, ঠিক আছে। আচ্ছা নলটাকে কি করছি, একটা পৃষ্ঠটান ছিল তরলের, সেই তরলের পৃষ্ঠটান হচ্ছে 72 × 10⁻³ নিউটন মিটার ইনভার্স 1, মানে এই তরলের ভিতর ডুবাইছি এই কৈশিক নলটাকে, ঠিক আছে, যার পৃষ্ঠটান হচ্ছে এত। তো ডুবাইলে হয় কি একটা স্পর্শকোণ তৈরি করে, সেই স্পর্শকোণটা হচ্ছে থিটা ইকুয়াল টু 4 ডিগ্রি, ঠিক আছে। 4 ডিগ্রি কোণের খাড়া যদি ডুবাই, তাইলে ওই নলে তরলটা কতটুকু উপরে উঠবে বা কতটুকু নামবে সেটা জানতে চাইছি, ঠিক আছে। তরলটা কতটুকু উপরে উঠবে বা নামবে বা এইচ এর ভ্যালুটা কত হবে সেটা আপনার কাছ থেকে কি করছে, জানতে চাইছে। হ্যাঁ, তো এখন আপনাকে আবার বলে দিচ্ছে যে লিকুইডটা আছে বা যে তরলটা ছিল এখানে, সেই তরলের যে ঘনত্ব সেটা হচ্ছে 9.99 × 10² kg/m³, এগুলো বলে দিছে। তা আমরা কিন্তু অলরেডি একটা সূত্র ডেভেলপ করছি, ঠিক আছে। সূত্রটা কি ডেভেলপ করছি, কৈশিক নলের ক্ষেত্রে উচ্চতা ইকুয়াল টু কি, এইচ ইকুয়াল টু 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি আর, ঠিক আছে। তো এখন দেখেন আপনার তরলের যে রো সেটা দেওয়া আছে, জি এর ভ্যালু আপনি জানেন, আর আর কি, আর হচ্ছে এই যে অন্ত ব্যাসার্ধ এটাও জানেন, যে টি এর ভ্যালু দেওয়া আছে, তারপর থিটার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। দেখেন অঙ্কটা কিন্তু খুবই সহজ, এইচ এর ভ্যালু ইজিলি পেয়ে গেছে, ঠিক আছে। অঙ্কগুলো এরকমই থাকবে। তো আবার কখনো কখনো আপনাকে বলে দিবে যে থিটার মান 0 ডিগ্রি, তখন আপনি কিভাবে করবেন সেটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে এইচ এর ভ্যালুটা 2t, এইচ এর ভ্যালু কি হয় 2t ডিভাইডেড বাই রো জি আর হয়। হ্যাঁ, এটা কোন ক্ষেত্রে হয়, যখন cos থিটা বা cos 0 ডিগ্রির মান কত 1, ঠিক আছে, তখন এটা হয়। তার মানে cos 0 ডিগ্রি বা স্পর্শকোণ 0 ডিগ্রি, স্পর্শকোণ কিন্তু 0 হয় কোন ক্ষেত্রে হয়, কাচ, বিশুদ্ধ পানি ও কাচের স্পর্শকোণ, ঠিক আছে। আপনাকে যদি বলে যে কোথাও হচ্ছে বিশুদ্ধ পানি ও কাচ আছে একসাথে বা এটার দ্রবণ নেওয়া আছে, সেখানে কৈশিক নল রাখছেন, আপনাকে যদি এটা বলে বিশুদ্ধ পানি ও কাচ নিছি কঠিন পদার্থ হিসেবে, তাইলে এই জায়গায় আপনার স্পর্শকোণ অবশ্যই 0 ডিগ্রি হবে, এটা মাথায় গেঁথে রাখেন। প্রশ্নের মধ্যে হয়তো অনেক সময় স্পর্শকোণ দেওয়া থাকবে না, মাথা থাবড়াবেন যে আসলে স্পর্শকোণ কই, কিন্তু স্পর্শকোণ এই কথার ভিতরে লুকায় আছে যে বিশুদ্ধ পানি ও কাচের যে স্পর্শকোণ সেটা সবসময় কত 0 ডিগ্রি, ঠিক আছে। তো আশা করি আপনারা এই অঙ্কটাও বুঝতে পারছেন। তো এটা যদি বুঝে থাকেন তাহলে এখন একটা লাস্ট জিনিস বলবো, তারপরে ইনশাল্লাহ ছুটি, ঠিক আছে। অনেক কিছু বলে ফেলছি আজকে, আশা করি বুঝতে পারছেন। সবগুলা টপিকের 2-1টা করে অঙ্কও করানোর চেষ্টা করছি, এই অঙ্কটা করে ফেলবেন। হ্যাঁ, তা এখন দেখেন, মনে করেন আপনার সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এইচ ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই আর রো জি, ঠিক আছে।
তো এখন মনে করেন যে আপনার থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি, থিটার মানটা যেহেতু 0 ডিগ্রি সেহেতু আমি কস থিটা নেই, কস 0 ডিগ্রি মান কত হয়ে গেছে 1 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার সূত্র হচ্ছে এটা দাঁড়ালো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমার ধরেন তাপমাত্রা স্থির, আমার তাপমাত্রা স্থির, ঠিক আছে, তাপমাত্রা আমি বললাম কি স্থির। তো আমার যদি তাপমাত্রা স্থির থাকে আর একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে তার ঘনত্ব কি, ঘনত্ব তো সেম থাকবে তাই না, ঘনত্ব কি থাকবে সেম থাকবে, তার জি এর মান কি থাকবে সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো যদি সেম থাকে, আচ্ছা আর মনে করেন যে ঠিক আছে আপনার যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে আপনার তাপমাত্রা পার্থক্য স্থির, বা হচ্ছে আপনার তাপমাত্রা যদি স্থির থাকে নির্দিষ্ট তরলের ক্ষেত্রে আপনার কি স্পর্শ কোণটাও স্থির থাকবে। তো আপনি মনে করেন এখানে 2t cos থিটাটা নিয়েও নিতে পারেন, মনে করেন এটা নাই, ঠিক আছে, এটা নিয়ে নিলেন। হ্যাঁ, তাহলে আপনার তাপমাত্রা যখন স্থির তখন আপনার রো সেম থাকবে, জি তো সেমই, এটা না বলি আমি, আর আপনার কি থিটাটা বা স্পর্শ কোণটা কি থাকবে স্থির থাকবে, চেঞ্জ হবে না, ঠিক আছে। যখন তাপমাত্রা স্থির, তাপমাত্রা চেঞ্জ হলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন এটা যদি হয় তাহলে আপনি কি করতে পারেন, দেখেন আপনার এইচ ইকুয়াল টু আপনি কি লিখতে পারেন, দেখেন 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি, হ্যাঁ, ইন্টু 1/r, জাস্ট এই 1/rটাকে আলাদা করে লিখলাম। হ্যাঁ, তো এখন দেখেন থিটার মানটা মনে করেন স্থির এবং থিটার মানটা হচ্ছে আমি 0 ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে, তাহলে হচ্ছে সুন্দর আসে জিনিসটা। তাহলে কত আসে 2t রো জি cos 0 ডিগ্রি মান 1, এটা আসে তাই না। তো এখন দেখেন আমি কি বলছি, তাপমাত্রা স্থির, শুরুতেই বলে দিচ্ছি, আপনার রো তো সেম, জি এর মান সেম, 2 তো ভ্যালু ফিক্সড, তার মানে কি এই জিনিসটা কি একটা ধ্রুবক না এখানে। তো এই জিনিসটা যদি একটা ধ্রুবক হয় তাহলে আপনার এইচ সমানুপাতিক কি দাঁড়ালো 1/r, যখন এই আচ্ছা ধ্রুবক যখন আমি ভেঙে ভেঙে করি, তো এইচ ইকুয়াল টু কত আপনার 2t ডিভাইডেড বাই রো জি, এটাকে আপনি ধরেন k ইন্টু 1/r, যেখানে k এর ভ্যালু কত 2t ডিভাইডেড বাই রো জি, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা কি জানি, এরকম যদি একটা সমানুপাতিক ধ্রুবক থাকে তাহলে কি এইচ সমানুপাতিক 1/r, তার মানে কৈশিক নলে একটা তরল উপরে কতটুকু উঠবে সেটা নির্ভর করে হচ্ছে কৈশিক নলের ব্যাসার্ধের উপর। ব্যাসার্ধ কমলে, ব্যাসার্ধ যত কমবে উচ্চতা তত বাড়বে, ব্যাসার্ধ যত বাড়বে উচ্চতা তত কমবে। এটা কার থিওরি, এটা হচ্ছে জুরিনস ল, বিজ্ঞানী জুরিনস ল এটা, ঠিক আছে। তো আশা করি আপনারা জুরিনস লটা বুঝছেন। তার মানে কৈশিক নলকে আপনি যত সূক্ষ্ম করবেন, যত কম ব্যাসার্ধের করবেন, সেটা দিয়ে তত বেশি পানি উপরে উঠবে, তরল উপরে উঠবে, যত কমাবেন তত সেটা দিয়ে কি তরল নিচে নেমে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন ভাইয়া কি বলতে চাইছি। তো অনুরূপভাবে ভাইয়া তো এখন বললাম যে তরল কেন উপরে উঠে, তো আপনারা একদম অনুরূপভাবে আপনারা হচ্ছে দেখবেন যে তরল কেন নিচের দিকে নামে, ঠিক আছে। আপনারা নিচের দিকে ফোর্স বের করবেন, সব কিছু বের করবেন, কাটাকাটি করবেন, তারপরে দেখবেন যে তরল কীভাবে নিচে নামে, ঠিক আছে, সেম ঘটনা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ভাই আপনাদের এই চ্যাপ্টারের সব কিছু ছিল। আপনাদের বইয়ের মধ্যে এখন কিছু ঘটনা আছে যে কেমনে পোকামাকড় হাঁটে, কিভাবে কি হয় না হয়, সান্দ্রতার বিভিন্ন ঘটনাবলী, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তো আমার এই চ্যাপ্টারটা এইখানেই আমি হচ্ছে যে ক্লোজ করতেছি। এই চ্যাপ্টারে আমার যত থিওরি করানোর ছিল, আচ্ছা ক্লোজ সুন্দর হয়নি ক্লোজ জিনিসটা, যত কিছু করানোর ছিল ভাইয়া ম্যাথ করাইছি। আমি জানি না অ্যাকচুয়ালি আমি এই চ্যাপ্টারে কয়টা ম্যাথ করাইছি, আমি চেষ্টা করছি যে নতুনভাবে টপিক ওয়াইজ ম্যাথ করানোর জন্য। তো আপনারা আমাকে জানাবেন যে ভাইয়া টোটাল কয়টা ম্যাথ করাইছি, এটা আমাকে একটু জানাবেন কেউ একজন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমি কিন্তু SW দিছি ক্লাসের মধ্যে করার পাশাপাশি, আমি SW দিছি, তো ম্যাথের পরিমাণ আশা করি অনেক বেড়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো ম্যাথ করানোর কথা এবার। তারপরে সবগুলো থিওরি টাচ করার চেষ্টা করছি। তো যেগুলো আমার মনে হয়েছে যে আপনাদের ভবিষ্যতে অ্যাডমিশনের জন্য লাগবে, অ্যাডমিশনের কনসেপ্টগুলো দেওয়ার চেষ্টা করছি। তো সার্বিকভাবে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে। তো এখন আপনারা আমাকে জানাবেন জি ভাইয়া ক্লাস কি ঠিক আছে নাকি ঠিক নাই, বা আরও কিছু কি অ্যাড করলে আপনাদের জন্য ভালো হইতো কি হইতো না, ঠিক আছে। আর হচ্ছে যে কোনো জিনিস, এখন যেহেতু রেকর্ডেড ক্লাস, আপনাদের প্রশ্নগুলো কিন্তু আমি নিতে পারতেছি না বা ক্লাসটা ইন্টারেক্টিভ হচ্ছে না। তো আপনাদের কাজ কি, আপনারা যদি গ্রুপ, আমাদের যে এত বড় একটা গ্রুপ আছে, লাখখানেক মানুষের একটা গ্রুপ আছে, সেখানে যদি আপনারা আপনাদের সমস্যা দেন, যে কোনো সমস্যা দেন, যে এই বেসিকটা আমি বুঝতেছি না, দরকার হলে ভাইয়া আবার আপনার জন্য ছোট একটা ক্লিপের ভিডিও বানাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। আপনি যেটা বুঝেন না ওইটার জন্যই ভিডিও বানাবো, সমস্যা নেই। তো কিন্তু ঘটনা হচ্ছে আপনারা যদি আপনাদের সমস্যাই প্রকাশ না করেন, 1,07,000 মানুষের ভিতরে অন্তত তো 7 জন মানুষ আছে যারা ফিজিক্সটা একটু হলেও বুঝে, যারা আপনার সমাধান দিতে পারবে। তো আপনি যদি এটা যদি প্রকাশ করেন আপনি সমাধান পাবেন, আমি না দিলেও অন্য কেউ দিয়ে দিবে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আমি তো বিভিন্ন কাজে দৌড়াদৌড়িতে থাকি, তো দেখা যায় যে আমি অনেক সময় রিপ্লাই দিতে দেরি করে ফেলি।
তো সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বা হচ্ছে যে আমি যে লাইভ ক্লাস নিতে পারতেছি না, আমার মেশিনের সমস্যা বা আমার আপনার ক্যামেরাতে সমস্যা, যে কোনো লাইভ ক্লাস নিতে পারতেছি না। তো আলটিমেট কথাই হচ্ছে এখন এটা ভাইয়া, যে আপনাদের সমস্যাগুলো আপনারা এখানে পোস্ট করবেন। আর হচ্ছে যে যারা হচ্ছে আগের ক্লাস নোটগুলো পোস্ট করেননি অবশ্যই করবেন, আগের এইচডব্লিউগুলো যারা পোস্ট করেন নাই অবশ্যই করবেন। ভাইয়া কিন্তু এইচডব্লিউ চেক করি, ক্লাস নোট চেক করি, ঠিক আছে। আমার কিন্তু মাথার ভেতর 3-4টা নাম গেঁথে আছে, পুরোপুরিভাবে 3-4টা নাম গেঁথে আছে। আমি সবসময় ক্লাস করার পরে আমি সবসময় আগে মানে যখন ক্লাস নোট দেখি আমি তখন ভাবি যে এরা কি দিছে কিনা, এবং আমি আসলে দেখি তাদের মধ্যে কয়েকজন বেশ ভালোভাবে কি করতেছেন, পার্টিসিপেট করতেছেন। তো আপনারা যদি করেন আপনাদের নামগুলো আমার মাথায় থাকবে, ঠিক আছে। তো আমার মাথায় থাকাটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমার কাছে যাদের নাম আমার মাথায় থাকে আমি তাদের ক্লাস নোটগুলো আগে খুঁজে বের করে তাদেরগুলো আমি আগে চেক করি, ঠিক আছে। এখন মানে এটার মানে এরকম না যে হচ্ছে পার্শিয়ালিটি করি না। তো যে বেশি রেসপন্সিবল বা যে বেশি রেসপন্স করতেছে তাকে কিন্তু একটু হলেও বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে, এটাই বলতেছি। তো আপনারা একটু রেসপন্স করবেন, ক্লাস কেমন হয়েছে জানাবেন, কোন জিনিসটা বুঝেন নাই জানাবেন, কোন জিনিসটা ভাইয়া হইতে পারে 2-1টা মুখনিসৃত কথা ভুল হইতেই পারে, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে একটা বলতে চাচ্ছি আরেকটা যেমন ধরেন আজকে আমি টি লিখতে গিয়ে বারবার পাই লিখতেছিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খুবই হতে পারে, যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। তো আমাকে অবশ্যই জানাবেন। আর অনেক কথা বলতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট যদি কোনো ক্লাস লাগে বা এই ক্লাসের উপর যদি অ্যাডমিশনের সকল ধরনের প্রশ্ন সলভ করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, ভাইয়াকে জানাবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর আমার পরিচয়টা তো দেওয়া হয়নি মনে হয়। আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ তারেক মাহমুদ, ওই যে উপরে লেখা আছে, ঠিক আছে, মোহাম্মদ তারেক মাহমুদ। আমি হচ্ছে যে চুয়েট ME16, ঠিক আছে। তো আমার পরিচয় আসলে অ্যাকচুয়ালি চুয়েট ME16 এটা না, আমার পরিচয় হচ্ছে আমি তারেক মাহমুদ। আমি পড়াইতে কতটুকু পারছি সেটা আপনারাই ডিসাইড করবেন, ঠিক আছে। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।